ওকে। সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ফোর্থ ক্লাস। 4 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আম, আমি সবার অডিও বন্ধ করে রেখেছি আপনাদের এই সুরেলা বেসুরেলা গান শুনে। হোয়াট এভার। তো আসেন আমরা লেখাপড়া শুরু করি আবার। একটু সময় দেন, 2টা মিনিট সময় দেন, আমি একটু জাস্ট গুছাই নিই জিনিসটা। ওকে। হুম। সো নাও ইউ হ্যাভ গট ইউর অ্যাক্সেস টু মাইক। প্রশ্ন করলে অ্যান্সার করতে পারেন। এবং দাদা নমস্কার। হ্যাঁ ভাই, নমস্কার। তো দাদা আমি আগের ক্লাসের কিছু ডাউট একটু মানে আমি মাঝখানে বিরক্ত করতে নাই, এই জন্য দাদা একটু একটু প্লিজ আমার জোরে বলুন প্রশ্নটা ভাই, নেবেন। আপনার কথা আমি শুনতে পারতেছি না কিছুই। হ্যাঁ দাদা বলতেছি, আগের ক্লাসের একটা ডাউট আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি দাদা। মানে ক্লাসের হ্যাঁ মাঝখানে তো বলেন, আমার কি ডাউট সমস্যা। আছে বলেন। হ্যাঁ, দাদা একটা প্রশ্ন ছিল এরকম যে প্লিজ ভোট ফর দ্য মেম্বার, তারপর ড্যাশ হ্যাজ ডান দি মোস্ট ফর আওয়ার ভিলেজ, এরকম ছিল। তো আমি হুম। আমি বোঝাতে পারছি কিনা দাদা? আপনি লিখে দেন, প্রশ্নটা আমাকে লিখে দেন। আহ, আচ্ছা ঠিক আছে দাদা। হুম। ওকে, আর আপনি পুরো প্রশ্নটা আমাকে সুন্দর করে লিখে দিবেন, যেন অডিও অন করে কিছু না বলতে হয়, আমি আপনাকে অ্যান্সার করে দেবো, সমস্যা নেই। ওকে। এবার দেখুন, আমরা এই লাস্ট ক্লাসটা শেষ করছিলাম কি দিয়ে? উই ফিনিশড আওয়ার লাস্ট ক্লাস উইথ দ্য জেনারেল ওয়ে অফ রিডাকশন। এবং ওই রিডাকশনে আপনাদেরকে আমরা একটা সুন্দর কথা বলেছিলাম। কথাটা ছিল যে যদিও বলছি যে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজের রিডাকশন, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং এটা কিন্তু রিডাকশন না। কারণ অ্যাডজেক্টিভ ক্লজটা তখনও তার ক্লজগত অবস্থানটাকে ধারণ করে রেখেছে, সে কিন্তু ফ্রেজ হয় নাই। এই কথাটা কি আমাদের সবার মনে আছে নাকি নাই? একটু দুই একজন রিপ্লাই করলেই হবে, বলেন। মনে জি আছে দাদা। দাদা। দাদা আচ্ছা। এইটা দাদা এইটা তো কমন ওয়ের কথা বলছিলেন, কমন ওয়েতে শুধু ক্লোজ মার্কারটা হ্যাঁ, বাদ দিয়ে কমন দিলে তো এটা, হ্যাঁ, যেটা দেখিয়েছিলাম আর কি, ঠিক আছে। হ্যাঁ বুঝতে ঠিক পেরেছেন আছে। তো নাকি? জি বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, একটা কথা আমি ক্লিয়ার করি। আপনারা যে বলতেছেন টেলিগ্রাম গ্রুপ থাকলে ভালো হইতো, অনেক কমিউনিকেশন করতে হইতো, আপনার কি কমিউনিকেশন করতে হবে? প্রত্যেক দিন রাত 9টা বাজে ক্লাস হবে, 9টার সময় একটা ক্লাস লিংক শেয়ার করে দেওয়া হবে, ঢুকে যাবেন, এখানে কোনো কমিউনিকেশনের কিছু নাই, ঠিক আছে। আমি পার্সোনালি আজ পর্যন্ত টেলিগ্রাম গ্রুপ ইউজই করিনি কোনোদিন, ঠিক আছে, লাগেই নেই। ওকে, সেগুলো বাদ দেন। আপনার দরকার হলে আপনারা টেলিগ্রাম গ্রুপ করে নেন, আমি ওই ফেসবুকেই থাকবো, ফেসবুকেই লিংক দিয়ে দেবো আপনাকে। আচ্ছা, গেল। সালাম আলাইকুম দাদা। বলেন ভাই। দাদা একটা কোশ্চেন ছিল গত ক্লাসের। হুম, বলেন। একটা সেন্টেন্স ছিল এভাবে যে সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ, হুম। দ্যাট ইজ এ ভেরি ফেমাস বিজনেস বিজনেস স্কুল, টিচেস হুম। আস ইংলিশ। সো হুম। এইখানে যদি নন রেস্ট্রিক্টিভ ক্লোজ যখন বলছেন যে কমা বসবে সুমনের পরে আর হুম। হচ্ছে স্কুলের পরে, হুম। হুম। সেক্ষেত্রে নন রেস্ট্রিক্টিভ নূর, ক্লোজ যখন সাকিব বন্ধু বসাই ডাকে, সাথে একটু কথা তখন বললো তো, আমি বলছিলাম গাড়ি। যে হুইজ হওয়ার কথা। বাট এই কথা সেন্টেন্সে আমি এখনই ফোন দাও। দেখছিলাম যে এখানে তো নন অডিও দাও। রেস্ট্রিক্টিভটা তো ভাই আপনার দ্যাট বা হুইচের জন্য হচ্ছে না, আপনি নন রেস্ট্রিক্টিভ ধরছেন হুইচ ইজ স্টুডেন্ট অফ আইবি ওইটাকে। ওকে, যে কারণে আমি বাক্যটা আপনাকে লিখে দেখাই যে সুমন হু ইজ এ স্টুডেন্ট, STUD, স্টুডেন্ট অফ IBA, হুম, দ্যাট ইজ ব্লা 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 ব্লা, হ্যাঁ, টিচেস আস ইংলিশ, এই তো বাক্যটা ছিল আমাদের নাকি? জি দাদা। এখন আপনার কথা হলো ভাই, আমি হুইজ স্টুডেন্ট অফ IB এর নন রেস্ট্রিক্টিভ ধরলাম, তাইলে হু এর আগে একটা কমা দিলাম, মানে সুমনের পর একটা কমা দিলাম, হিসাব মোতাবেক আর একটা হবে IB এর পরে। এইটুকুই হচ্ছে আমার নন রেস্ট্রিক্টিভ। কিন্তু এই নন রেস্ট্রিক্টিভ টুকুর সাথে এই IB এর সাথে যুক্ত যেহেতু একটা ক্লজ আছে, তাই ওই ক্লজটা শেষ করেই আপনি কমাটা দিবেন। এখানে এই কমা দিয়ে আপনি দ্যাট যুক্ত ক্লজকে নন রেস্ট্রিক্টিভ করেন নাই, আপনি মূলত নন রেস্ট্রিক্টিভ করেছেন হু ইজ স্টুডেন্ট অফ IBA কে। কিন্তু যখন আপনি IBA কে কমা দিয়ে আলাদা করে দিবেন, তখন IBA বলবে যে ভাই প্লিজ আমার ক্লজটা আমাকে দেন, তারপরে যা হিসাব নিকাশ করেন। আপনি ধরেন একটা দরজা বন্ধ করতেছেন, আপনার পুরা শরীরের সাথে আপনার হাত কানেক্টেড। এখন পুরা শরীর ঢোকার পর আপনি দরজা বন্ধ করে দিলে এই হাতটা চাপা খাবে, তো আমি কি বলবো, ভাই আমার লগে আমার হাতও কানেক্টেড, আমার হাতটা দিয়া দে, হাতটা ঢুকাই তারপর তুই ক্লোজ কর। কথা বুঝতে পারছেন কি বলছি? জি দাদা। তার মানে কি সেক্ষেত্রে ওই হাতের কোনো ভূমিকা নাই, আমি আমার শরীরটাকে আটকানোর জন্যই দরজা লক করছি।
কিন্তু কি হইলো, যেহেতু শরীরের সাথে হাতও কানেক্টেড, তাই হাতটাকেও দিয়ে দিতেছি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা বুঝছি। আচ্ছা, প্র্যাকটিক্যালি বুঝলাম আর কি জিনিসটা। পুরোপুরি ক্লিয়ার করতে পারছি? জি দাদা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আর এক বিষয় হচ্ছে, আমরা এবার একটা আর এক ধরনের রিডাকশন শিখব। ইন আওয়ার লাস্ট ক্লাস উই ডিসকাসড ওয়ান রিডাকশন, আর আজকে আমরা শিখব হচ্ছে আর একটা রিডাকশন। ঠিক আছে? ওকে, তো আমরা এবার ওই জিনিসটা শিখি, চলেন দেখি পারি কিনা। এই ধরনের রিডাকশনটা যেটা আমরা আজকে শিখব, সেটার নিয়মটা কি? খুবই ছোট্ট জিনিস, একদম মনে করেন যেই বয়স থেকে আপনি হাফ প্যান্ট পরেন ওই সময় থেকেই শিখছেন, কিন্তু ব্রেনে নাই, কাজে লাগাতে পারতেছেন না। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ার করেন, আপনার এই ক্লাস কি রেকর্ডিং দেখাচ্ছে? হ্যাঁ দাদা, রেকর্ডিং হ্যাঁ দাদা দেখাচ্ছে। দেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা তাহলে শুরু করি ভগবানের নাম নিয়ে। ঠিক আছে, সবাই ঠান্ডা মাথায় দেখেন, এখন কিন্তু নয়েজ টয়েস কম হয় না ক্লাসে অনেক, বলেন তো? মানুষ হুম? কমে গেছে দাদা। না, মানুষ মানে মানুষ এখনো 700+ ক্লাস করতেছে। ঘটনাটা হচ্ছে প্রথম 2-3টা ক্লাসে হয় কি, একটু ছেলে মেয়েদের অভ্যাস করতে হয়। যেমন ওই যে ফিরোজ খান নামে একজন সব জায়গায় কমেন্ট করতেছিলেন যে মাছের বাজার, আপনি ক্লাসে আছেন? হ্যাঁ, এই যে ক্লাসে নাই, দেখছেন? ওই বিভিন্ন গ্রুপে কমেন্ট করে বেড়াচ্ছে, এটা একটা মাছের বাজার, এটা একটা মাছের বাজার। তারে ভাই, মাছের বাজার হলে আমাকে ফোন দেন না, আমি কোর্স ফিটা ব্যাক করে দিয়ে আপনি চলে যান না, কি দরকার ভাই শুধু শুধু। ঠিক আছে, মানুষের একটা কমন প্রবলেম হচ্ছে হোয়েন এভার দে ফাইন্ড এ সিম্পল অর টাইনি মিস্টেক, এটাকে নিয়ে মনে করেন দুর্নাম করতে খুব এক্সপার্ট। এই জিনিসটা আমি খুব দেখছি। ওকে, এই জন্যই এই আমরা আসলে আপনাদের কাছ থেকে খুব বেশি মানে এক্সপেক্ট করি না। থাক, যে যা বলুক গায়ে নেওয়ার দরকার নেই, আমরা পড়ি, স্ক্রিনে দাগ দিন না। হ্যাঁ, তাহলে আসেন আমরা আজকে নতুন আর একটা রিডাকশন শিখবো। গিভেন আমাদের আগের রিডাকশনটাতে কিন্তু অ্যাজেক্টিভ ক্লজই ছিল, সে শুধুমাত্র ক্লজ মার্কারটা বাদ দিয়ে বাকিটা অ্যাজ ইট ইজ বসে, ওটা কিন্তু ফ্রেজে কনভার্ট হয় নাই। বাট টুডে দ্য টাইপ অফ রিডাকশন আমরা শিখতে যাচ্ছি, এটা কিন্তু অ্যাজেক্টিভ ক্লজকে অ্যাজেক্টিভ ফ্রেজে কনভার্ট করবে। তাহলে দেখি কিভাবে করে। প্রথমেই দেখতে হবে ক্লজটা শুরু হবে হু দিয়ে, অথবা দ্যাট দিয়ে, অথবা হুইচ দিয়ে। এরপরে ভার্ব থাকতে হবে, এরপরে যা কিছু মন চায়। এই এক্সিকিউটিভ ক্লজগুলোর ক্ষেত্রে আপনি এই রিডাকশনটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। এবং আজকের ক্লাসটা খুবই মন দিয়ে আমরা করব, কোনো রকম কোনো নয়েজ করব না। এবং আপনারা অলরেডি অনেক ভালো হয়ে গেছেন, আমি জানি আপনারা কোনো নয়েজ করবেন না। শুধুমাত্র যদি কোনো অ্যাডজেক্টিভ ক্লজ হু দিয়ে শুরু হয়, দ্যাট দিয়ে শুরু হয়, এবং হুইচ দিয়ে শুরু হয়, তারপরে আমরা ভার্ব পাই, এর মধ্যে যদি কোনো অ্যাডভার্ব থেকেও থাকে আমাদের কোনো সমস্যা নেই। অ্যাডভার্ব আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কিছু না। ঠিক আছে, এটা একটা জাস্ট থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা এই রিডাকশনটা করতে পারবো। এখন এই রিডাকশন করার নিয়মটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, আসেন। আমরা তো বুঝতে পারলাম রিডাকশন করা যাবে, কিন্তু এই রিডাকশন করার নিয়মটা বেসিক্যালি কি, এবার আমরা এইটা একটু শিখবো, আসেন। এই ধরনের রিডাকশন করার ক্ষেত্রে আপনার ফার্স্ট স্টেপটা হচ্ছে, আপনি এই যে হু, দ্যাট, তারপরে যে হুইচ আছে, এইটাকে আপনি অমিট করে দিবেন, বাদ দিয়ে দিবেন। এরপরে যদি কোনো প্রকার কোনো অক্সিলিয়ারি বা মডাল ভার্ব থাকে, সেটাকেও আপনি অমিট করে দিবেন। এরপর যদি দেখেন অ্যাডজেক্টিভ ক্লজে নো মেইন ভার্ব, তাহলে লিখবেন নো মোর চেঞ্জ, আর কোনো চেঞ্জ করবেন না। আর যদি দেখেন যে মেইন ভার্ব আছে, দেয়ার ইজ এ মেইন ভার্ব, তাহলে দেখতে হবে ভার্বটা কি অ্যাক্টিভ অর প্যাসিভ। যদি ভার্বটা প্যাসিভ হয় তাহলে নো চেঞ্জ। অন দ্য আদার হ্যান্ড যদি ভার্বটা অ্যাক্টিভ হয়, তাহলে এটাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। আমি আবার বলছি, ভালো করে বুঝবেন। আজকের ক্লাসটা অ্যাডজেক্টিভ ক্লজের সবচেয়ে ইন্টারেস্টিং ক্লাস, যেই কারণে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে বললাম কি, এই ধরনের রিডাকশন করার ক্ষেত্রে আমরা দেখব হু দ্যাট হুইচ দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজটা শুরু হবে, এরপরেই ভার্ব থাকবে। অ্যাডভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি রিডাকশন করতে যাই, তাহলে এই হু দ্যাট হুইচ কাটবো, কোনো অক্সিলিয়ারি বা মডাল ভার্ব থাকলে কাটবো। এরপর যদি আমি দেখি কোনো মেইন ভার্ব নাই, কোনো প্রকার কোনো চেঞ্জের দরকার নাই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে, মূল ক্লজে না কিন্তু। তারপর যদি দেখি যে মেইন ভার্ব আছে, তাহলে অ্যাক্টিভ হলে ওটা যেই টেন্সেই থাক না কেন, হোয়াট এভার দ্য টেন্স, ওই ভার্বটাকে আইএনজি যুক্ত করে দিব। আর প্যাসিভ হলে নো চেঞ্জ। এবার আমরা অ্যাট ফার্স্ট এটা শিখবো, চলেন দেখি পারি কিনা। আর আজকে ক্লাসটা কিন্তু এমন হতে পারে 11টা পর্যন্ত চলবে, আমরা কি করতে পারবো ক্লাসটা?
জি জি দাদা। দাদা। অবশ্যই পারবো, না পারার কোনো কারণ নেই, কারণ চাকরি আমাদের পেতে হবে। তা আমি প্রথমে সহজ দুটো বাক্য লিখি। সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ অফ আইবিএ টিচেস ইংলিশ। এতে ইংরেজি পড়ায়, পারে যোগ্য বাক্য ওই এই খালি সব ক্লাসে লেখে, ঠিক আছে, আর কিছুই পারি না। এটা মজা করে বলি। আরেকটা কি লিখলাম, সুমন আজকের ক্লাসে আপনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম খুব সাটল কিছু বিষয় শিখবেন। হু ডিজায়ার্স টু বি এ ডক্টর টিচেস ইংরাজি। সুমন হু ডিজায়ার্ড টু বি এ ডক্টর টিচেস ইংরাজি। হুম। আরেকটা কি লিখলাম, সুমন হু ইজ বিলিভড, সরি বিলিভড, টাইপিং এ ভুল হচ্ছে, টু বি ভেরি ব্রিলিয়েন্ট টিচেস টিচেস ইংলিশ। এই ধরনের আমি তিনটা বাক্য লিখলাম আপনাদের কথা মোতাবেক মিলে মিলে। হ্যাঁ, নাও আমরা কি করব, এই চারটা বাক্যকে একটু কপি করে নিয়ে নিচে চলে যাই, ঠিক আছে। এই যে নিচে চলে গেলাম। এখন প্রশ্ন হলো, আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল যে হু দ্যাট হুইচ দিয়ে বাক্য শুরু করতে হবে এবং তার পরপরই ভার্ব থাকতে হবে। এবং খেয়াল করে দেখবো, ইন এভরি কেসেস, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজে আমি এমন ভাবে লিখেছি যে হু দ্যাট হুইচ এর পরে কিন্তু ভার্ব আছে। আপনার কিন্তু মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই, বিকজ এই রিডাকশন ফিডাকশন আপনি যাই করেন না কেন, all the things will be applicable to what, to adjective clause। মেইন ক্লজে কিন্তু আম, কোনো কিছু করার কোনো সুযোগ নাই আপনার, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, দয়া করে এটা ভুলবেন না, ঠিক আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেক ক্ষেত্রেই ওই হু দ্যাট হুইচ, যেমন এখানে সবগুলো হু দিয়ে লিখছি সহজ করে বোঝার জন্য, ভার্ব আছে, যেমন ইজ, ডিজায়ার্স, ডিজায়ার্ড, ইজ বিলিভ আছে। তার মানে অল অফ দেম ক্যান বি রিডিউসড। নাও দ্য কোশ্চেন, ইজ দিস রিডাকশন ম্যান্ডেটরি অর অপশনাল? আমরা কিন্তু প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম যে ভাই, এই তোমার হাতে যে তোমার দেহে যেমন আঙ্গুলের কি নখ আছে, চুল আছে, এগুলো হচ্ছে তোমার এই অ্যাজেক্টিভ ক্লজের মতো। তো চাইলে বড়ও করতে পারো, ছোটও করতে পারো। সো এই জিনিসগুলো, এই অ্যাজেক্টিভ ক্লজগুলো চাইলে রিডাকশন করতেও পারেন, নাও করতে পারেন। তাহলে আপনারা বলেন, এই অ্যাজেক্টিভ ক্লজের রিডাকশন এটা কি ম্যান্ডেটরি নাকি অপশনাল? অপশনাল। অপশনাল। এটা কিন্তু মাথায় রাখবো, কোনোভাবে আমরা ভুলবো না যে রিডাকশন ইজ অপশনাল। সো উই শুড মেনটেন এ নোট হেয়ার, একটা নোট দিয়ে রাখি যে রিডাকশন ইজ অপশনাল। আপনি চাইলে রিডাকশন করেন, না চাইলে করেন না, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু করলে পুরোপুরি নিয়ম মেনে করতে হবে। নিয়মটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। হু ইজ স্টুডেন্ট অফ আইবিএ, প্রথমে কি বলেছিলাম, হু দ্যাট হুইচ কাটেন। তাহলে আমি এখান থেকে কি করলাম, এই যে হু কাটলাম, দেখেন এই যে হু কেটে দিলাম, এই যে হু কাটলাম, প্রত্যেকটা জায়গা থেকে আমি মনে মনে হু কেটে দিচ্ছি, দেখেন বাদ দিয়ে দিচ্ছি, হু কাটছি, হু কাটছি, হু কাটছি। এরপর কি বললাম, অক্সিলারি বা মডাল ভার্ব যা পাবেন তা কাইটা ফেলেন। এই যে ইজ, যদি এটাকে মেন ভার্বের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সে বেসিক্যালি ওই মেন ভার্ব না। এই যে ইজ কাটলাম। ডিজায়ারের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, থাকলে কাটতাম। ডিজায়ার্ডের আগেও নাই, থাকলে কাটতাম। ইজ বিলিভড, তাহলে এখানে ইজ কাটলাম। কাটার পরে হোয়াট আই হ্যাভ সিন অর হোয়াট আই হ্যাভ ফাউন্ড, আই এম সিইং দ্যাট এ স্টুডেন্ট অফ আইবিএ, এই অংশের মধ্যে আর কোনো মেইন ভার্ব নাই, সো নো মেইন ভার্ব। তাহলে নো মোর চেঞ্জ, আর কোনো চেঞ্জের প্রয়োজন নাই। তার মানে এখানে আর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওই যে অডিও আবার নতুন স্টুডেন্ট ঢুকে ডিস্টার্ব করতেছে। চেঞ্জ হবে না, নো মোর চেঞ্জ, কোনো সমস্যা নাই, কিন্তু এটা একটা নাম তো দিতে হবে। এটা নাম কি দিব? এটা নাম দিব অ্যাপোজিটিভস। এটা হচ্ছে গিয়ে অ্যাপোজিটিভস। এখন অ্যাপোজিটিভকে কি করতে হয়, এটাকে কমা দিয়ে আলাদা করা হয়। আমরা কি লিখবো, ইউজড, সরি, কম, সরি, কমা ইজ ইউজড টু সেপারেট ইট। আমি কি বললাম, কমা ইজ ইউজড টু সেপারেট ইট। অ্যাপোজিটিভ তাহলে কি, এটাকে কমা দিয়ে আলাদা করতে হবে। তাহলে বুঝলাম কি, রিডাকশন করতে গিয়ে যখন দেখবো কোনো মেইন ভার্ব পাচ্ছি না অ্যাডজেক্টিভ ক্লজে,
ওটাকে বলবো অ্যাপোজিটিভ, এবং ওইটাকে আমরা আগে এবং পরে তাহলে কি করব, কমা দিয়ে আলাদা করে দিব। এই যে কমা দিয়ে আলাদা করে ফেললাম, তাহলে 3 নাম্বার অপশনটা আমার শেষ। কিন্তু 4 নম্বরে কি মেইন ভার্ব থাকলে কি হবে, যেমন দেখেন এই যে ডিজায়ার টু বি এ ডক্টর, ডিজায়ার্স টু বি এ ডক্টর, বিলিভড টু বি ভেরি ব্রিলিয়েন্ট, এগুলো কিন্তু সব মেইন ভার্ব আছে। তাহলে মেইন ভার্ব অ্যাক্টিভ কোথায়? যেমন ধরেন হু ডিজায়ার্স, এটা কিন্তু অ্যাক্টিভ, তাহলে এটা যেই টেন্সেই থাক কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। করে দিলাম আইএনজি যুক্ত, ডিজায়ারিং। দ্বিতীয়টাও কি, হু ডিজায়ার্ড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু এটাও কিন্তু অ্যাক্টিভ, তাহলে এটাকেও কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু হু ইজ বিলিভড, এটা কিন্তু প্যাসিভ, সো বিলিভড কিন্তু আর চেঞ্জ করতে হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? জি। দাদা, হ্যাঁ জি দাদা, দাদা, হ্যাঁ, বুঝছি না। আপুরা বলেন, বুঝতে বুঝতে পারছেন পারছি কিনা দাদা। প্লিজ? লাস্টের নিয়মটা দাদা কি বলছেন বুঝি নাই, কেন হবে না চেঞ্জ? দাদা আরেকবার, জি দাদা আরেকবার বললে ভালো বুঝতে হতো। পারছি দাদা। আন্ডারস্ট্যান্ডিং, যদি একটা দেখেন প্রশ্ন ভার্বটা ছিল। অ্যাক্টিভ, যদি দেখেন ভার্বটা অ্যাক্টিভ, তাহলে আপনি যেই টেন্সেই থাক না কেন আইএনজি করবেন। ভার্বটা প্যাসিভ, এটাকে প্যাসিভেই রাখবেন, কিছু করতে হবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি। ভাইয়া এখন আমার এই একটা যে, কোশ্চেন ছিল। দাঁড়ান ভাই শেষ করি, এখনই কোশ্চেন না। এই যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ অংশটুকুর নাম, এই যে ডিজায়ারিং টু বি এ ডক্টর, এটার নামই হলো প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। আর এই যে প্যাসিভের কারণে নো চেঞ্জ, এটা কি বলা হয়, পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। তাহলে বুঝে গেলাম এই ডিজায়ারিং দুইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফ্রেজ, আর বিলিভড যেটা প্যাসিভ ওটা হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা? জি জি দাদা। ভাই, বুঝতে পারছি। ওকে, যার প্রশ্ন আছে চুপ থাকেন, আমি শেষ করব তারপর সুযোগ দেব। এখন একটা জিনিস জানতে হবে, অ্যাপোজিটিভটা যেমন সব সময় কমা দিয়ে আলাদা করতে হয়, কিন্তু এই যে প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফ্রেজ বা পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ, এদের ক্ষেত্রে নিয়মটা কি, এই নিয়মটা আমাদের একটু জানতে হবে। তাই একটা ছোট্ট নোট হবে, আমরা কি লিখব, বোথ অফ দেম ক্যান বি সেপারেটেড বাই কমাস ইফ নিডেড। দুইটাকেই আপনি আলাদা করতে পারবেন কমা দিয়ে যদি দরকার হয়। তার মানে কি, আপনি যদি মনে করেন যে এগুলোকে নন রেস্ট্রিকটিভ সেন্সে ফেলে কমা দিয়ে আলাদা করবেন, তাহলে কমা দিয়ে আলাদা করেন। আপনি যদি মনে করেন যে কমা দিবেন না, তাতেও আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু অ্যাপোজিটিভের ক্ষেত্রে কমা দিয়ে আলাদা করতেই হবে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা? হ্যাঁ দাদা। ওকে, এবার বলেন কি প্রশ্ন আছে। ভাই এই যে আপনি তো বলছিলেন যে অ্যাডজেক্টিভ ক্লোজ কে রিডিউস করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। হ্যাঁ, প্রথম সেন্টেন্সটায় যে অ্যাপোজিটিভ ফ্রেজ হয়েছে, আমরা তো জানি অ্যাপোজিটিভ ফ্রেজ আবার সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করে। তো হ্যাঁ, করতে পারে, করতে পারে, কোনো সমস্যা নেই তো, অবশ্যই করতে পারে। অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করেছেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে। ওই অ্যাডজেক্টিভ ফ্রেজের 3টা নাম দিয়েছি আমরা, অ্যাপোজিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফ্রেজ ফ্রেজ পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ, ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, দাদা একটা কি এখন কোশ্চেন করে যেতে পারে? এই টপিকের মধ্যে হলে বলবেন, বাইরে কিছু বললে আমি উত্তর দিব না, সরি টু সে। বলেন। না দাদা, গত ক্লাসের একটা ছোট্ট কোশ্চেন ছিল দাদা। হ্যাঁ বলেন, শুনতেছি, বলেন। দাদা হচ্ছে ওই যে যে নন রেস্ট্রিক্টিভ যে বিষয়টা ছিল দাদা, হুম, ওইখানে যে আপনার হচ্ছে দরকার নেই আর কি। তা হুম। ওইটা যদি নন রেস্ট্রিকটিভ হয়, তাহলে সেক্ষেত্রে কি ওই সেন্টেন্সে কি লেখার দরকার নাই, নাকি দাদা হুইজ দিয়ে যুক্ত করতে হয়? আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজটা ব্যবহার করতেছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এটা ছাড়াও সেন্টেন্সের মিনিং ঠিকভাবে পাবলিশ করা যাবে, কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে আপনি আলাদা করে দেন। কিন্তু আমরা এটাও বলেছিলাম যে পরীক্ষার হলে গিয়ে বা লিখতে গিয়ে ভাববো দরকার আছে নাকি নাই, এত কিছু দরকার নেই। আমরা যদি 30টা অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করি আমাদের পুরো ফোকাস রাইটিং এ, তার মধ্যে আমরা 20-22টাই হচ্ছে রেস্ট্রিকটিভ ধরবো, মানে দরকারি ধরবো, কমা টমা দিব না। 2-4টার মধ্যে কমা টমা দিব, আর 1টা বা 2টার ক্ষেত্রে আমি হচ্ছে সর্বোচ্চ গেলে এম ড্যাশ দিয়ে আলাদা করবো। তাহলে স্যার কি বুঝবে যে না ও রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ, এম ড্যাশ সবকিছুই বুঝতে পারে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। হুম। দাদা এবার দেখেন, আইএনজির বিষয়টা যদি একটু বলতেন আরেকবার। বুঝি নাই কি, আর দাদা
দাদা যে মেইন ভার্ব আর প্যাসিভ ভয়েসের সময় যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে, ওইটা একটু যদি বলতেন আরেকবার। সিম্পল জিনিস বলেছিলাম, যদি দেখেন অ্যাডজেক্টিভ ক্লজের মেইন ভার্বটা অ্যাক্টিভ, ওইটা যেই টেন্সেই থাক, যেমন ডিজায়ার্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, ডিজায়ারটা পাস্ট ইনডিফিনিট, যেই টেন্সেই থাক আপনি আইএনজি যুক্ত করবেন ডিডাকশন করার পরে। আর প্যাসিভ হলে যেই টেন্সেই থাক কোনো চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। ক্লিয়ার? জি দাদা, ক্লিয়ার। ওকে, একটা প্রশ্ন ছিল এখন স্যার। হ্যাঁ বলেন। স্যার, এই যে থার্ড নম্বর সেন্টেন্সটাতে যে সুমন ডিজায়ারিং টু বি এ ডক্টর টিচার্স ইংলিশ, এর প্রিভিয়াস ক্লজটা তো ছিল হু ডিজায়ার্ড, মানে পাস্ট টেন্স। এই কিন্তু আপনি কিন্তু টপিকের বাইরে পাস্ট চলে টেন্স গেছেন। আপনাকে যেইটুকু বুঝাইছি ওইটুকুই। এই যে আমি বারবার বলি বাইরে, যে এতক্ষণ যে প্রশ্ন করছেন আমি কিন্তু অ্যান্সার দিচ্ছি, এই যে বাইরে চলে গেছেন। আপনি শুধু বলেন যে ভাই এইটুকু বুঝছেন কিনা, এইটুকুর মধ্যে বলেন যে ভাই এটা বুঝি নাই, আবার বলেন বুঝাবো, এর বাইরে আমি যাব না। দাদা জি স্যার। শুনতে পাচ্ছেন? যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝতে পারছেন প্রশ্নটা কি বলেছি? স্যার, যেটুকু পড়েছেন এইটুকু তো বুঝছি, কিন্তু দ্যাটস ইট, আমার চুপ হয়ে যান, কোশ্চেনটা চুপ স্যার হয়ে আমার যান। তো এর শেষ বেশি হয় নাই। আলোচনা করতে গেলেই প্যাচ লাগবে, কারণ ওগুলো পরের টপিক পরে আসবে আছে। আপনি শুধু বলেন এইটুকু বুঝতে পারছি কি বুঝেন নাই বলেন। জি আদব স্যার, জি দাদা, স্যার। ওকে, ডান এবার তাহলে। শুনতে পাচ্ছেন? তাহলে আদব আমরা দাদা, শুনতে বুঝে পাচ্ছেন গেলাম দাদা? যে অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা কিভাবে রিডাকশন করতে পারি। আচ্ছা, এখন একটা প্রশ্ন, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করার পরে আমরা তিনটা আনকমন জিনিস আবিষ্কার করলাম, অ্যাপোজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল। এই জিনিসগুলোর মধ্যে আমরা বুঝলাম যে অ্যাপোজিটিভটা সাধারণত সবসময় কমা দিয়ে আলাদা করতেই হবে। অন দ্য আদার হ্যান্ড, প্রেজেন্ট পার্টিসিপিয়াল বা পাস্ট পার্টিসিপিয়াল চাইলে আপনি কমা দিতেও পারেন আলাদা করার জন্য, আবার চাইলে কমা না দিতেও পারেন। আপনি যদি মনে করেন যে না আমি কমা দিয়ে আলাদা করলে ভালো হইতেছে, তাহলে কমা দিয়ে আলাদা করেন। যেমন এই দেখেন আমি কমা দিয়ে আপনাদেরকে আলাদা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে মনে করেন কমা দিয়ে আলাদা করলাম, এই যাকে প্রশ্নটা থামাই দিছি ওনার উত্তরটা একটু পরে আসবে। এই জন্য আমি এই জন্য বারবার বলি যে টপিকের বাইরে কোনো প্রশ্ন নাই, যা পড়াবো আদব দাদা, ওর শুনতে মধ্যেই পাচ্ছেন? প্রশ্ন হবে, ওর বাইরে কোনো প্রশ্ন দাদা, হবে শুনতে না, ঠিক আছে? পাচ্ছেন? এখন দেখেন, কারো আদব কোনো দাদা, প্রশ্ন শুনতে আছে? পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। দাদা আমার একটা কোশ্চেন আমার আছে। একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যখন পড়াচ্ছেন তখন যেন এত মানে পারমিশন যেন না পায় এত কথা বলার দাদা। আমি মনে করি পারমিশন যেন পাবে, কিছু করার নাই। না না না, না দাদা, পারমিশন আমি পাবে, ঠিক আছে? টপিকের উত্তর থেকে যতক্ষণ প্রশ্ন করবে উত্তর দিতে, যে দাদা আমি এই অনেকগুলো রাইটিং স্মার্টনেসটুকু আপনাদের মেনটেন করতে হবে। এখানে বলতে পারবো না যে পারমিশন নাই, আমি আমি ঠিক এই আছে? সময়ে দুই তিনটা রাইটিং কোর্সে আরো ভর্তি হয়েছি বুঝছেন, কিন্তু আমি দেখতেছি যে আসলে আপনারটা হ্যাঁ, বেটার। আমার মনে হচ্ছে যে আপনি যেটা আলোচনা করতেছেন এর বাইরে আসলে হোয়াটএভার। প্রশ্ন ভাই আমি একটা কথা প্রথম ক্লাসে বলেছি, কথা বাড়ায়েন না প্লিজ। ভাই জি কথা জি বাড়ায়েন জি, না। আপনি ওকে। টাকা দিয়েছেন, আমি আপনাকে বুঝাতে বাধ্য। আমার শুধু একটাই রিকোয়েস্ট, আমি একটা জিনিসই মেজাজ গরম করব, যে টপিকের বাইরে গেলে মাথা গরম হয়ে যাবে। টপিকের মধ্যে যত প্রশ্ন করেন আমি অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই। কারণ আমি আমার লেকচার শেষ করেই যাব, 1 ঘন্টা লোক 2 ঘন্টা লোক, কোনো সমস্যা নেই, কারণ আমি 1 বছর পরেই কোর্স শুরু করছি, ঠিক আছে? তাহলে এটা মোটামুটি আমরা বুঝে গেছি। দাদা এখন আমার কোশ্চেন আমরা ছিল দেখতে এটা পেলাম কি, টপিকের মধ্যে। ইন সামারি আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করার পরে তিনটা জিনিস হতে পারে: অ্যাপোজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল। অ্যাপোজিটিভ অলওয়েজ কমা দিয়ে আলাদা করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপিয়াল পাস্ট পার্টিসিপিয়াল আলাদা করতেও পারেন নাও করতে পারেন। কিন্তু একটা মজার গ্রামার আমরা শিখেছিলাম, যে যখন বাক্যের কোনো অংশকে আমরা সুপ্রিম লেভেলের প্রায়োরিটি দিতে চাই, তখন ওই অংশকে আমরা কোন পাংচুয়েশন দিয়ে আলাদা করবো বলেন তো বুদ্ধি করে? এমডেস। রাইট, ব্রিলিয়েন্ট। লাইনে থাকলে দেখবেন অ্যান্সার আসবে, লাইনে থাকবেন না জীবনে অ্যান্সার আসবে না। সেই ক্ষেত্রেই সমস্ত নিয়ম সবকিছুর ঊর্ধ্বে উঠে যাবে। এখন শুধুই কথা বলবে এম ড্যাশ নিজে, যে তোদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন, এখন এম ড্যাশ তোকে শিখতে হবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে যখনই আপনি ফিল করবেন যে বাক্যের মধ্যে কোনো একটা জায়গাকে সুপার ডুপার ভাবে হাইলাইট করতে হচ্ছে, বা সুপার ডুপার ভাবে একটা ব্রেক দিয়ে আমাকে শুরু করতে হচ্ছে, তখনই আমার এই এম ড্যাশটা রোল প্লে করবে। কিন্তু আমরা গত ক্লাসে বলে দিয়েছি এটা কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না, খুব কম। ওই ইন্ট্রোতে একটা ইউজ করেন আর কনক্লুশনে একটা ইউজ করেন, এর বেশি ইউজ করেন না, তাহলে স্যার আবার মাইন্ড করবে। কারণ এম ড্যাশকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড পাংচুয়েশন বাট ইনফর্মাল। এটা বেশি ইউজ করলে কথার ফর্মাল টোন থাকে না। তাহলে এখন প্রশ্ন আপনাদের কাছে, এই যে রিডাকশন করলাম, এই সেন্টেন্সগুলো এই মুহূর্তে কি সেন্টেন্স, সিম্পল না কমপ্লেক্স?
সিম্পল সেন্টেন্স। সিম্পল ব্রিলিয়েন্ট আইডিয়া, থ্যাংক ইউ ভেরি দাদা। মাচ। তাহলে নোট করে ফেলি। এই যে আমি নোট করলাম, ওয়ান্স দিস রিডাকশন হ্যাজ হ্যাপেন্ড, all of these sentences are simple। কারণ যেহেতু আমার এখানে কোনো কি নাই, আপনার কোনো আর কোনো ক্লজ এক্সিস্ট করতেছে না, মানে অ্যাডজেক্টিভ ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে সেটা অন্য হিসাব, পরে আমরা শিখবো। তাহলে আমরা এই রিডাকশনটা শিখে ফেলেছি। এই রিডাকশনটা শেখার পরে এইবার দেখেন সেন্টেন্সের সৌন্দর্য কতটা বৃদ্ধি পায়। আমরা গত ক্লাসে যা পড়েছিলাম র্যান্ডম সেন্টেন্স মেকিং এর সময়, ওই গত ক্লাসের সেন্টেন্সটাকেই আজকে আমরা আনবো আপনাদের সামনে, এবং আপনারাই বলবেন যে ইয়েস সুমন ভাই, আমাদের এই ক্লাস কাজে লাগছে। ঠিক আছে? এই যে আমার যে মানুষ গালিগালাজ করে ফেসবুকে সবাই যে আমি নাকি উল্টাপাল্টা পড়াই, এখন আপনারা বলবেন যে আসলে এটা কাজে লাগলো নাকি লাগলো না, বলেন। চলেন দেখি। হ্যাঁ, আহ, আমরা একটা বাক্য কপি করে নিয়ে আসতেছি আমাদের 3 নম্বর লেকচার থেকে, যখন আমরা ইনস্ট্যান্ট ডেলিভারি করছিলাম। এই যে এবার আপনারা বুদ্ধি খাটাবেন, এবার কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হবে, না খাটাইলে কিন্তু হবে না। পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? এই যে বাক্যটা লিখলাম, দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশ দ্যাট ওয়াজ লঞ্চড ইন 2008 when the interim government finished its first tenure। ঠিক আছে, ইটস টেনিউর। হ্যাঁ, এখানে আমরা বলেছিলাম যে ইনটা আপাতত বাদ দিয়ে রাখবি, নেট বিষয়টা পরে শিখবো, আমরা বাদ দিয়ে যাই। হ্যাজ বিন ফাইন্যান্সড বাই রাশিয়া। এই বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এতে আমাদের কোনো সন্দেহ নাই। ঠিক আছে? দ্যাট ওয়াজ লঞ্চড ইন এত এত এত, এটাকে রিডাকশন করা যাবে নাকি যাবে না? যাবে। 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 মুছে দিব। তাহলে যেহেতু যাবে, তাহলে আমরা কি লিখতে পারি? দ্যাট কাটবো, ওয়াজ কাটবো, Was কাটার পরে কি হবে? লঞ্চিং। এটা যদি লঞ্চিং। প্যাসিভ, কোনো চেঞ্জ করতে হবে না। এখন একটা জিনিস বলি, সাধারণত যখন এই সাবজেক্টটা অনেক বেশি বেড়ে যায়, তখন অনেক সময় দেখে মনে হতে পারে যে এই লঞ্চটা মনে হয় বাংলাদেশে অ্যাডজেক্টিভ ক্লজ। তাই এইটা বোঝানোর জন্য এখানে একটা কমা দিয়ে আলাদা করতে হয়, এটা বোঝানোর জন্য যে লঞ্চের সাথে বাংলাদেশের কানেকশন নাই, বরঞ্চ পুরোটার সাথেই কানেক্টেড। তাই লঞ্চের আগে একটা কমা হবে, আর হিসাব মোতাবেক 2008-এর পরে একটা কমা হবে। কিন্তু এই কমাটা কোথায় গিয়ে বসে বলেন তো? ওই টেনিউর দাদা। tenure আগে। টেনিয়রের পরে গিয়ে tenure পরে। বসবে। এই যে দেখেন, বাক্য কিন্তু এখন পত্রিকার মতো হয়ে গেল। দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশ launched in 2008 when the interim government finished its tenure has been financed by Russia। এবার বুদ্ধি করে বলতে হবে এই বাক্যটা এখনো কি সেন্টেন্স? Complex. কমপ্লেক্স। দাদা কমপ্লেক্স। কমপ্লেক্স কেননা কারণ কি? কারণ কি? হোয়েন আছে। এখন দাদা। এখানে হোয়েন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু এখনো সে বিদ্যমান, সো এখানে কিন্তু কাহিনী করা যাবে না। সো এই বুদ্ধিটা কিন্তু মাথায় খাটাইতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, তাহলে তো আপনারা ধরেই ফেলছেন মেন কাহিনীটা কি। এখন আমরা ধরেন একটা স্ট্রাকচার দাঁড় করাবো, একটা সিম্পল স্ট্রাকচার, খুব সিম্পল ভাবে বোঝার। এই ক্লাস রেকর্ডিং অন না? জি দাদা অন। হ্যাঁ দাদা, অন। এবার আমরা ধরেন একটা বাক্য লিখলাম, ভালো করে বুঝি। বাক্যটা লিখলাম কি? সাবজেক্ট প্লাস কি ভার্ব প্লাস কি অবজেক্ট, লিখলাম একটা বাক্য মনে করেন। এখন আপনি জানেন যে বাক্যের সাবজেক্টের ক্ষেত্রে তার জন্য কি আনতে পারি? আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি, এটা আমরা সবাই এখন পারি। আপনি জানেন যে বাক্যের অবজেক্টের জন্য চাইলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি, এটা আমরা সবাই জানি। ঠিক আছে? জানি না আমরা এগুলো এখন? হ্যাঁ দাদা। এখন দেখেন, আপনি কিন্তু আমার ম্যাথমেটিক্যাল লেকচার ধরে ফেলতেছেন। এই যে অ্যাডজেক্টিভ ক্লজ অবজেক্টের, এটাকে রিডাকশন করলে কি হতে পারে? অ্যাপোজিটিভস হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপিয়াল হতে পারে, পাস্ট পার্টিসিপিয়াল হতে পারে। একইভাবে আপনি যে লিখছেন সাবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ লিখেছেন, সেটার ক্ষেত্রেও কিন্তু রিডাকশন করলে এগুলা হতে পারে। পারে কিনা? ইয়েস অর নো? পারে পারে। হ্যাঁ দাদা, পারে। পারে। এবং আমরা এটাও জানি কোনটাকে কি করতে হবে না করতে হবে, কমা পাংচুয়েশন সব আমাদের মুখস্থ এখন, ভগবান আশীর্বাদে। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, সেটা কি? সেটা হলো শুধুমাত্র বাক্যের সাবজেক্টের জন্য তার অ্যাপোজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপিয়াল,
পাস্ট পার্টিসিপিয়াল তার আগে গিয়ে বসতে পারে, তবে সেই ক্ষেত্রে একটা কমা দিয়ে আলাদা করতে হবেই হবে, ম্যান্ডাটরি, মনে থাকবে। জি। ভুলবেন কেউ? না। গুড। এইবার আমরা একটা বাক্য বুঝবো। দেখেন, সেন্টেন্স মেকিং পুরা ম্যাথমেটিক্যালি চলে। স্ক্রিনে কিন্তু পোলাপাইন দাগাইতেছে, কিছু কইতেছি না, মাথা গরম করেন না। এই যে বাক্যটা আপনি লিখলেন, তাহলে এখানে বাক্যের সাবজেক্ট ছিল সুমন, ওর প্রেজেন্ট পার্টিসিপিয়ালটা তাহলে আমি কি করতে পারি, আগে নিতে পারি। ডিজায়ারিং, এই যে রজত দাগ দিবেন না প্লিজ, ডিজায়ারিং টু বি এ ডক্টর, কমা দিয়ে সুমন টিচেস ইংলিশ। বুঝতে পারলাম নিয়মটা আমরা তাহলে? জি। আচ্ছা, এখন সুমনের পরে কিন্তু আর কোনো কমা টমা কিছু নাই। কেন নাই? কারণ ওই কমা আমি যেই কারণে আনছিলাম সে তো সামনে চলে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? জি। শুধুমাত্র এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? স্যার সাবজেক্টের এটা ক্ষেত্রে। আরেকবার রিপিট করবেন? আরেকবার রিপিট করি, ওকে? আমি বললাম শুধুমাত্র বাক্যের সাবজেক্টের ক্ষেত্রে তার অ্যাপোজিটিভস, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়ালকে আগে আনা যায়, কিন্তু সেক্ষেত্রে একটা কমা দিয়ে আলাদা করতে হয়। যেমন বাক্যের সাবজেক্ট সুমন, ওর প্রেজেন্ট পার্টিসিপিয়াল হচ্ছে ডিজায়ারিং টু বি এ ডক্টর, এটাকে আমি আগে নিয়ে গিয়ে কমা দিয়ে দিলাম, এটা পারবো। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? জি দাদা। তো এখানে একটা নোট লিখে দিচ্ছি। নোটটা কি? অ্যাপ্লিকেবল অনলি টু সাবজেক্টস, শুধুমাত্র সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অন্য কোনো কিছুর ক্ষেত্রে না। এইবার আমরা উপরের বাক্যের দিকে যাব, যেই বাক্যটা আমরা আগে লিখেছিলাম। এই বাক্যটার দিকে গিয়ে আমি আপনাকে বলবো, আমি এগুলো দিয়ে কিন্তু আপনার অনুবাদের অনেক সমস্যা সমাধান হবে। ইভেন প্রিলিমিনারি গ্রামারের অনেক সমস্যা আপনার সমাধান হবে এই ক্লাসগুলো দিয়ে, দেখবেন, ঠিক আছে? এই যে আপনার বাক্য, এই বাক্যের সাবজেক্ট দাদা ছিল, একটা কোশ্চেন। দাঁড়ান, দ্য ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশ। এই যে লিখলাম এই সাবজেক্ট, সাবজেক্টের পর তার ভার্ব কি? হ্যাজ বিন ফাইন্যান্সড বাই রাশিয়া। এখন ভালো করে বুঝতে হবে, আমার এই সাবজেক্টের পাস্ট পার্টিসিপিয়াল ছিল লঞ্চড ইন 2008, তাহলে ওই একই নিয়ম অনুসারে আমি এটাকে আগে নিয়ে আসতে পারি না? হ্যাঁ দাদা। এই যে কমা দিয়ে আমি আলাদা করলাম। এখন প্রশ্ন হলো, যখন আমি এই লঞ্চড ইন 2008টাকে আগে নিয়ে গেলাম, তাহলে এই হোয়েন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ব্লা 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 এইটার কি হবে বলেন? বুদ্ধি করে বলবেন। এইটাও এটাও সামনে সামনে চলে চলে আসবে। আসবে। এক্স্যাক্টলি, এটাও সামনে নিয়ে এটাই আসতে হলো হবে। আপনার মেধা। আপনি লজিক্যালি আগাইছেন, ধইরা ফেলছেন। কারণ কি, আমি তো বলে দিয়েছি আগে যে 2008 এর যা হবে ওর সাঙ্গপাঙ্গও তাই হবে। তো লঞ্চড ইন 2008 যখন আগে চলে যাবে, তখন 2008 কইব ভাই 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 ভাই, আমার 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 অ্যাডজেক্টিভ ক্লজ আমার দিয়া দে, ঠিক আছে? এই যে ও আগে চলে আসলো রে নিয়া। তাহলে বুঝতে পারছেন তো ঘটনাটা কেমনে মিলাইলাম আমি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। জি দাদা। এবার এক আপু হ্যাঁ, বলছিলেন, প্রশ্ন আছে, বলেন, শুনতেছি। দাদা এই কোশ্চেনটাই করতে চাইছিলাম, এটা আমি অ্যান্সার বারবার পাই গেছি। বলেছি টপিকের বাইরে যাবেন না, আগাইবেন না, খালি চুপচাপ শুনবেন। আমি যেইটুকু পড়াই ওইটুকুই প্রশ্ন প্রশ্ন করবেন। আমি বারবার এই কথাটা তো বলতেছি, ভাই আপনার সমস্ত প্রশ্নের সমাধান এখানে আছে, কিন্তু টপিকের বাইরে লাফালাফি করা যাবে না। এইটুকু বুঝাইছি যে আগে যেতে পারে, হ্যাঁ আগে যেতে পারে, শেষ। তো এখন হোয়েনটা কি হবে আপনার প্রশ্ন করার দরকার নাই, এটা আমি শিখাবো। এটা আমি 2015 সাল থেকেই ক্লজ বেচেই খাই আমি, ঠিক আছে? এটা বুঝতে হবে আপনাকে। এই একটা জায়গাতে আমি খুব জোর গলায় বলতে পারি আমার একটা দক্ষতা আছে ভগবানের আশীর্বাদে। সো আপনি নির্ভয়ে পড়েন, ঠিক আছে? তো উত্তর পেয়ে গেছেন না আপনি? জি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা তো সেন্টেন্স মেকিং এর অনেক মজার মজার জিনিস শিখে ফেললাম। এইবার আমরা একটা মজার গেম খেলবো আপনাদের সাথে। দেখবো সাইকোলজিক্যালি আপনি গেমটা ধরতে পারতেছেন কি না। না পারলে কিন্তু হবে না, ধরতে পারতে হবে, ঠিক আছে? একটা জিনিস বোঝেন, আপনি যখন এই যে লঞ্চড ইন 2008 নিয়ে ভাবতেছেন, তখন আপনাকে এই হোয়েন যুক্ত অ্যাজেক্টিভ ক্লজকে নিয়েও ভাবতে হচ্ছে, কারণ এই হোয়েনটা 2008-এর সাথে কানেক্টেড, তাই না? জি। আচ্ছা, এখন আপনি ধরেন একটা সিম্পল একটা বাক্য লিখতেছি, এই সই সুমন টিচার্স আস ইংলিশ হিসেবে লিখতেছি, ঠিক আছে? এটা আমার খুব প্রিয় একটা বাক্য। আমি বললাম সুমন
হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ অ্যান্ড হু ডিজায়ার্স টু বি এ ডক্টর। ওই যিনি বলছিলেন যে ডিজায়ার্সটা আইএনজি থার্ড ফর্মে একটা ঝামেলা আছে মিনিংগত, ওনার প্রশ্ন ক্লিয়ার হবে। টিচেস ইংলিশ, এইটা লেখার পরে আপনার মাথায় এখন একটা প্রশ্ন আসতে হবে। প্রশ্নটা হলো হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ, এটা সুমনের অ্যাডজেক্টিভ ক্লজ। এবার হু ডিজায়ার্স টু বি এ ডক্টর, এইটাও তো সুমনেরই অ্যাডজেক্টিভ ক্লজ নাকি? হ্যাঁ নাকি দাদা, আইবিএর সাথে কানেক্টেড? হ্যাঁ সুমনের সাথে সুমন কানেক্টেড। সুমন হ্যাঁ হ্যাঁ। এবার এবার একটা জিনিস বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি যে হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ, এটাকে আমি নন রেস্ট্রিকটিভ ধরে কমা দিয়ে আলাদা করব, তাহলে হু ডিজায়ার্স টু বি এ ডক্টর এটা কি করবেন বলেন? এটাও কি এটা তো তাহলে কমা দাদা দিয়ে আলাদা আলাদা করতে করতে হবে? হবে। কারণ ওইটাও এই তো যে ঝামেলা করে ফেলেছেন দেখছেন, মাথাকে সিম্পল রাখতে হবে। প্রথমটাই বলেছি ভাই, হোয়েন ইট ওয়াজ লঞ্চড, দ্যাট ওয়াজ লঞ্চড ইন 2008, এইটার সাথে এই 2008-এর সাথে হোয়েন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজটা কানেক্টেড ছিল, তাই ভাবতে হয়েছে। কিন্তু এখানে হু ইজ স্টুডেন্ট অফ আইবি আর হু ডিজায়ার্স টু বি ডক্টর, এটা কিন্তু কানেক্টেড না। এরা দুটোই দুইজনেই আলাদা দাদা। সুমনের সাথে কানেক্টেড। কথা বুঝতে পারছি? হ্যাঁ দাদা দাদা। ডিজায়ারিং হয়ে সুমনের আগে চলে যাবে, আর আরে ভাই, পরটা পরে ডিজায়ারিং যাবে। মিজারিং করতে কানতেছেন, কইতেছি কি আর বলতেছেন কি? আমি বলতেছি যে হু ইজ এ স্টুডেন্ট অফ আইবি, এটা সুমনের সাথে কানেক্টেড। এখন আমি প্রশ্ন করেছি হু ডিজায়ার্স টু বি এ ডক্টর, এটা কি এই হু ইজ এ স্টুডেন্ট অফ আইবি এর সাথে কানেক্টেড নাকি না সেটা বলেন। কানেক্টেড এটা না দাদা দাদা। সুমনের না, সাথে কানেক্টেড কানেক্টেড। না মানে দাদা, এটা যেহেতু সুমনের সাথে সেকেন্ড কানেক্টেড। অ্যাডজেক্টিভ ক্লজটা ফার্স্টের সাথে কানেক্টেড না, তার মানে ফার্স্টেরটাকে নিয়ে ভাবার সময় আপনার সেকেন্ডটাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই, যতক্ষণ পর্যন্ত গ্রামাটিক্যালি আপনি ঠিক আছেন। এই জন্য আমি আপনাকে বলতেছি, যদি খুব অ্যাডভান্স গ্রামারে গিয়ে আপনার যদি সেন্স কাজ করে, বাবা বসো, আপনি বলতেছেন যে ভাই হু ইজ স্টুডেন্ট অফ আইবি আমি কমা দিয়ে আলাদা করব, তাহলে হু এর আগে একটা কমা, আইবি এর পরে একটা কমা, শেষ, কোনো প্রবলেম নাই। অ্যান্ড হু ডিজায়ার্স টু বি এ ডক্টর, ও মরে যাকে আমার দেখা লাভ নাই। বুঝতে পারছি ব্যাপারটা আমি? জি দাদা। জি ভাইয়া। আপনি যদি বলেন যে হু ডিজায়ার্স টু বি এ ডক্টর, হু এর আগে কমা দিবেন আর ডক্টরের পরে কমা দিবেন, তাইলেও আমার কোনো সমস্যা নেই। কেন সমস্যা নাই? আমি এটাকে নন রেস্ট্রিকটিভ ধরছি, আগেরটা যা মন চাও আমার দেখে লাভ নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো? জি ভাইয়া। জি 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 ভাইয়া। আপনি দাদা। যদি মনে করেন যে না ভাই আমি দুইটাকেই নন রেস্ট্রিকটিভ করে আলাদা করব, তাহলে কি করবেন? তাহলে হু এর আগে একটা দাদা কমা এই দিবেন, জায়গাটা একটু আরেকবার বলেন স্যার। পরে একটা দিব। যখন আপনি হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ দেখছেন, এটা সুমন অ্যাডজেক্টিভ ক্লজ, এইটার সাথে হু ডিজায়ার্স টু বি এ ডক্টর এটার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একটা একটার সাথে কানেক্টেড না, বরঞ্চ দুইটাই সুমনের সাথে কানেক্টেড। সো একটার সাথে আপনি যে কোনো অ্যাটিটিউড ধরতে পারেন, আর একটার সাথে না ধরলেও হবে, কোনো সমস্যা নাই। আপনি একটাকে রেস্ট্রিকটিভ ধরে আর একটাকে নন রেস্ট্রিকটিভ ধরেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পেরেছি। আপু বুঝি নাই, কি বললেন? আমরা তো একটা রুলস জানি যে এন্ড এর আগে যে এরকম সিকোয়েন্স এন্ড এর পরেও সেরকম হয়। তো হ্যাঁ, এটাতে তো এন্ড এর আগে কি আছে? ক্লজ আছে। এন্ড এর আচ্ছা পরে কি আছে? ক্লজই তো আছে। সমস্যা কি? ঠিকই তো আছে। সেন্সের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যে একটা কোনো রেস্ট্রিকটিভ সমস্যা নেই। এন্ড এর আরেকটা আগেও যা, এন্ড এর আপনার কথাটা হচ্ছে যে এন্ড এর আগে যা এন্ড এর পরে তা, গুড পয়েন্ট, মেনে নিলাম। এন্ড এর আগেও ক্লজ, পরেও ক্লজ, এন্ড হতে পারে ওইটা রেস্ট্রিকটিভ ক্লজ, এটা নন রেস্ট্রিকটিভ ক্লজ, সো হোয়াট, ক্লজ তো মেইন ফর্ম, মেইন থিমটা তো সেম, তাই না? আচ্ছা জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে না আমি দুইটাকেই নন রেস্ট্রিকটিভ করবো, তাহলে কি হবে? সুমনের পর একটা কমা, আর একটা কমা কোথায় বলেন তো বুদ্ধি করে এবার? ডক্টরের পরে। ডক্টরের পরে। ডক্টরের পরে, মধ্যেখানে আর কোনো কমার দরকার নাই। একইভাবে এম ড্যাশের নিয়মটাও এখানে প্রযোজ্য হবে, কিন্তু আমি জানি যে আপনারা জিন্দিগিতেও এইরকম কঠিন বাক্য লিখবেন না। এখন আপনারা কি চান যে জিনিসটাকে আমি আর আগায় নেই নাকি না নেই বলেন? নেন। না শেষ করবো না দাদা। নেন আচ্ছা, ভাই। তাহলে তাহলে নিলাম। পরে আমার কইতে পারবেন না যে ভাই আমাকে কনফিডেন্স নষ্ট করে দিচ্ছে। আমি এই কমপ্লেনটা প্রচুর পাই, ঠিক আছে, যে ভাই ভাই সুমন ভাইয়ের কাছে পড়লে তোমার কনফিডেন্স চলে যাবে। আজব কথা, শিখলে মানুষের কনফিডেন্স বাড়ে, তো কনফিডেন্স যায় কেমনে আমি এটাই এখনো বুঝলাম না, তাই না? স্কিন মিসকিন দাগে কি করছেন ভাই? আপনার কি বাচ্চা পোলা পায় না এখনো? কি ফিডার খান আপনারা দাদা বলেন তো? এটার একটু কাইন্ডলি বের করে দেন, এই এই বারবার এই দাগানো এটা বের করে বিরক্তিকর। দেওয়া তো আমার অভদ্রতা।
এইবার দেখেন একটা সিম্পল জিনিস বলি, তা আপনি বলতেছেন যে ভাই আপনি আগান, আচ্ছা আমি আগাইতেছি, কোনো সমস্যা নেই, চলেন দেখি। এইবার দেখেন, এই যে আপু বলছিলেন যে এন্ডের আগেও যা এন্ডের পরেও তা, এইবার একটা মজার বিষয়, আপনি দেখতেছেন যে হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ, আপনি এখান থেকে চাইলেই হু ইজ কাটতে পারেন, কাটলেন, কাটার পর আপনি তো জানেন যে এটা একটা অ্যাপোজিটিভ, তাহলে কমা দিয়ে আলাদা করতে হইব, আপনি করলেন কমা দিয়ে আলাদা। এখন আপনি বলেন পরেরটা কি তাহলে কমা আপনি রিডাকশন করবেন নাকি করবেন না? পরেরটা তো রিডাকশন করলে হচ্ছে এটা আবার প্রেজেন্ট পার্টিসিপাল হয়ে যাবে। তো হোয়াট, রিডাকশন আপনাকে খেয়াল করতে হবে, এটা কিন্তু অ্যান্ড দিয়ে কানেক্টেড। তো অ্যান্ড দিয়ে আগে যদি ফ্রেজ থাকে, সে অ্যাপোজিটিভ হোক, প্রেজেন্ট পার্টিসিপেল হোক, যাই হোক, কোনো সমস্যা নাই। অ্যান্ড দিয়ে যেহেতু আগে ফ্রেজ, তাহলে পরেও কি রাখতে হবে আপনাকে? পরে ফ্রেজ ফ্রেজ রাখতে ফ্রেজ হবে। এখন সে কি ফ্রেজ এটা আমার দেখা লাভ নাই। তো রিডাকশন করলে দুইটাই করতে হবে। এখন আপনি দেখলেন যে একটা করা যায় আর একটা করা যায় না, তাহলে কি করবেন বলেন তো বুদ্ধি করে? তাইলে কোনোটাই করব না। তাহলে কোনোটাই করবেন না। ব্রিলিয়েন্ট, এই যে দেখেন আমি এবার রিডাকশন করে দিলাম দুইটাই, এবার কিন্তু রাইট। কেন রাইট? কারণ দুইটাকেই রিডাকশন করে ফ্রেজ করা হয়েছে। বুঝতে পারছি ব্যাপারটা? জি। আচ্ছা, এইবার দেখেন আপনাকে প্যাচে ফেলা হবে কোন জায়গায় নিয়ে। এইবার ধরি, দেখেন, যদিও এটা রিটেন ক্লাস, তারপরে ছোট্ট একটা জিনিস দেখায় আপনাকে, দেখেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি ধরেন একটা বাক্য লিখলাম যে সুমন, ঠিক আছে, গিভিং দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড and getting recognition from, sorry, recognition from আইবিএ, মনে করেন লিখলাম, টিচেস ইংলিশ, মনে করেন লিখলাম ফাজলামি করে, ঠিক আছে, আমার এত কিছু সম্ভব না জীবন, আমি জানি। এখন আপনি দেখলেন যে আরে আমার তো সেন্টেন্স ঠিকই আছে, আমার তো সুমন ভাই কোন এক ক্লাসে প্যারালাল স্ট্রাকচার পড়াইছিল যে এন দিয়ে যুক্ত করলে আহ, দুইটা, একটা আগের টাইনজি হইলে পরের টাইনজি হয়। আপনি মনে করেন মনে মনে খুশি হয়ে গেছেন গা, কিন্তু এই সব সেন্টেন্সের এন্ড দেখা যদি আগে আইএনজি পরে আইএনজি দেখা রাইট মনে করেন, তাহলে কিন্তু হইব না। কারণ সেন্টেন্স দেখে বুঝতে হইব যে এইখানে দুইটাই হচ্ছে কার সাথে কানেক্টেড বলেন তো বুদ্ধি করে? সুমন। সুমনের সাথে কানেক্টেড। তাহলে এখন বুদ্ধি সুমনের করে সাথে বলেন, এই যে গেটিং রিকগনিশন ফ্রম আইবিএ, এইটা ক্লজ অবস্থায় কি ছিল বলেন? এটা প্যাসিভ সেন্টেন্স ছিল। না, কেন প্যাসিভ ছিল বলেন তো দেখি? না না, অ্যাক্টিভ অ্যাক্টিভই ছিল। ছিল। হু ইজ গেট হু অ্যাক্টিভ ইজ গেট না, হু হু গট গট রিকগনিশন, রিকগনিশন। হু গট রিকগনিশন ফ্রম আইবিএ, ঠিক আছে, টিচেস ইংলিশ। এখন আপনি দেখতেছেন এটা ছিল এইটা, এখন আমাকে বুদ্ধি করে বলেন, এই গেটিং দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড এটা কি ছিল বলেন তো, অ্যাডজেক্টিভ ক্লজটা? প্যাসিভ ছিল। প্যাসিভ ছিল কিন্তু ভুল করে আইএনজি এটা কি ছিল, ক্লজটা কি ছিল বলেন? হু ওয়াজ গিভেন। এক্স্যাক্টলি, ব্রিলিয়েন্ট অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ, মেন পয়েন্ট ধরে ফেলছেন, দেখছেন, এখানে ক্লজটা ছিল হু ওয়াজ গিভেন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। তাহলে এখন প্রশ্ন হলো, এই হু ওয়াজ গিভেন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড রিডাকশন করলে কি গিভিং হবে না গিভেনই থাকবে বলেন তো বুদ্ধি করে? গিভেন থাকবে দাদা। তার মানে প্যারালাল করার জন্য আপনি আইএনজি করলেও জিনিসটা কিন্তু ভুল। তাহলে কারেক্ট ফর্মে কি হবে বলেন তো বুদ্ধি করে? সুমন গিভেন দ্য সুমন ন্যাশনাল অ্যাওয়ার্ড। গিভেন গিভেন দ্য হবে। ন্যাশনাল এটা অ্যান্ড কি হবে গেটিং বলেন? the national award. এক্স্যাক্টলি। এখন যখন আপনাকে এই গিভেনটা দেওয়া হবে, আপনার কাছে মনে হবে প্রথম দেখাতে যে কি রে, কি লিখছে সুমন ভাই, এক জায়গায় গেট ইন এক জায়গায় গিভেন, তো প্যারালাল হলো না, কিন্তু সেন্টেন্স কিন্তু রাইট। এইভাবে আইবি এর এক্সামে প্যাচ দেওয়া হয়। সো আইবি এর এক্সামে কোশ্চেন কিন্তু একটু অন্যরকম প্যাটার্নে হয়, জানেন হয়তো আপনারা। তা ধরতে পারছি না বিষয়টা? জি, হ্যাঁ দাদা। বুঝতে পারছি। ব্রিলিয়েন্ট, আপনারা তো অনেক ভালো পারেন, কোনো টেনশন নেই আপনাদেরকে নিয়ে আমার আর। তা কেমন শিখলেন বলেন গ্রামার? দাদা ভালো লাগছে। গুড, ভালো লাগতে হবে ভাই, এটা দীর্ঘদিন সময় দিছি। বাংলাদেশে মূলত আপনার এই ক্লজ ফ্রেজ নিয়ে প্রথম যে কাজটা করলো ব্যক্তি দুজন, তার একজন হলো ভাই আমার শ্রদ্ধেয় আপনার এস এম জাকির হোসেন স্যার, আমার খুব প্রিয় একজন স্যার, যার বই পড়ে, ওই অ্যানাটমি অফ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার পড়ে, ওই ছোট্ট একটা বই পড়ে আমার ক্লজের কনসেপ্টে আমার অ্যাকচুয়াল দক্ষতা আসলো, ঠিক আছে। আর হলো, যাকে আপনারা এখন কি বলেন আমি জানি না, আমাদের সাইফুর রহমান খান স্যার, উনি কিন্তু দুর্দান্ত বই লিখতেন আগে, এখন আসলে কাদের কি দিয়ে লেখা আমি আর জানি না। এই দুজন ব্যক্তির কাছে আমার কৃতজ্ঞতা।
তো এরপরে ক্লজ নিয়ে কাজ করছি ব্যক্তিগতভাবে আমি। সবাই ইংলিশ পড়াইছে, খুব ভালো পড়াইছে, কিন্তু শুধু ক্লজকে সেন্টার করে এগিয়ে নিয়ে যাও, যে বড় বাক্যের মূল ফাউন্ডেশনটা যেখানে, কাজ করছি আমি। সো আপনার, আমি কোনো বই কিনতে বলবো না, তবে ওই বাজার থেকে যদি সুযোগ পান, ওই এস জাকির হোসেন স্যারের অ্যানাটমি অফ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার বইটা কিনা পড়েন। আমার রাইটিং বই দয়া করে কিনবেন না, কারণ আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, বইয়ে পিডিএফ দিয়ে দিছি, আমি আপনাকে পড়াইছি, কিন্তু ওই বইটা কিনেন, 70 টাকা 80 টাকা বা 100 টাকা বইয়ের দাম নিবে। ওই বইটা পড়বেন, শিখতে পারবেন, ঠিক আছে? মানে আমার সাথে মিল পাবেন, পড়ে মজা পাবেন সেন্টেন্স লার্নিং এর জন্য। মনে থাকবে সবার? আমার একটু নামটা বলেন। স্যার অ্যানাটমি অফ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। স্যারের বই কিনে পড়েছি স্যার, কিন্তু আপনার কাছ থেকে বোঝানোর যে ক্ষমতাটা, মানে ওইটা সব থেকে ভালো লেগেছে স্যার। না ভাই, সাইফুর স্যার হয়তো বা আপনি রিসেন্ট সময় বইগুলো পড়ছেন। সাইফুর এক সময় খুব বস বস বই বের করতো সাইফুর স্যার, ঠিক আছে? এখন আসলে সাইফুর স্যার কি হয়েছে আই ডোন্ট নো। স্যার এই একটা বন্ধ কথা রাখো বলবো না। স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনার মানে ওইটা সেন্টেন্স পড়ে স্যার, ডেইলি স্টারের অনেকটা অংশ আমি এখন মনে হচ্ছে আমার কাছে সহজ। ডেইলি স্টার তো সহজ, এই পত্রিকা, এই ক্লজ পারলেই পত্রিকার কিছু নাই পড়ার মতো, কি পড়বেন আপনি আর? এরপরে পুরোটাই হচ্ছে আপনার ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং উপর নির্ভর করে। ওকে, আমরা আবার ক্লাসে ফিরে যাই। আমরা গল্প করবো না, কারণ আপনারা টাকা পয়সাতে ভর্তি হয়েছেন, আপনাদেরকে পড়াইতে হবে সুন্দর করে, নাহলে আবার আমার রিভিউ খারাপ হয়ে বইটার যাবে। নাম কি? অ্যানাটমি অফ ইংলিশ সেন্টেন্স। অ্যানাটমি অফ ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, বস। ওকে, জি ভাই, ঠিক আছে। এইবার আপনার একটা জিনিস মাথায় ঢুকাইতে হইব। আপনি একটু আগে কি করলেন মনে করে দেখেন, লজিক্যালি আগান। এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশের যে অ্যাডজেক্টিভ ক্লজটা রিডাকশন করে পাস্ট পার্টিসিপিয়াল পাইলেন, লঞ্চড ইন বাংলাদেশ, সরি লঞ্চড ইন 2008, এইটাকে যখন আগে নিয়ে গেলেন, 2008 বলতেছে ভাই 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 ভাই, আমার যে অ্যাডজেক্টিভ ক্লজটা আছে আমার দিয়া দে। এখন আপনি যদি এই বাক্যে সুমনের যে পাস্ট পার্টিসিপিয়াল, গিভেন দ্য ন্যাশনাল ওয়ার্ড, গিভেন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড লিখার পরে কমা দিয়ে যখন সুমন লিখবেন, এবার আপনি আমাকে বলেন, গেটিং রিকগনিশন ফ্রম আইবিএ, এটা কি ও কি বলবে যে আমারও আগে লয়ে যা কইবো, নাকি কইবো যে আমি থাকতে পারি এখানে, কোনো সমস্যা নাই? বলেন। আগে এখানে যেতে থাকতে চাইবে, হবে। আগে থাকতে নিয়ে যেতে পারি, হবে। আমি থাকতে পারবে, তাহলে সমস্যা এখানে নেই। রাখতে পারি। কারণ কি? কারণ ও তো ভাই ওই গিভেন আলাদা, ন্যাশনাল অ্যাওয়ার্ডের সাথে কানেক্টেড ইন্ডিপেন্ডেন্ট। না, ঠিক আছে? এই আশিক টাশিক ভাই আপনারা দয়া করে স্ক্রিন দেখায়েন না। ফ্রম আইবিএ, ওকে, টিচেস ইংলিশ, এক্ষেত্রে অ্যান্ড এর আর কোনো দরকার নাই। কথা কি ঠিক আছে না ভুল গেছে? দাদা দাদা দুইজনই এটা তো আর একটা সুমনের সাথে এখানে কানেক্টেড। কনসেপ্টটা 3 4 জন প্রশ্ন করলে আমি বুঝুন কেমন? ঠান্ডা মাথায় একজন প্রশ্ন করেন, বলেন। হ্যালো, স্যার এখানে কি কনসেপ্টটা কি এজন্য হয়েছে যে হ্যালো, এন্ড থাকা? জি, হ্যালো। বলেন, আমি শুনছি। কনসেপ্টটা কি এজন্য হয়েছে যে এন্ড থাকার কারণে ওই এন্ড এর সাথে সুমনের সম্পর্ক দুইটা, মানে এন্ড এর আগের গিভেন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং গেটিং রেকগনিশন ফ্রম আইবিএ, দুইটার সাথেই সুমনের সম্পর্ক আছে, এজন্যই তো হয়েছে। হ্যাঁ, মোদ্দা কথা, গিভেন দ্য ন্যাশনাল ওয়ার্ড আপনি আগে নিতে পারেন, যেহেতু সুমনের পাস্ট পার্টিসিপিয়াল নিছেন। এটার সাথে গেটিং এর কোনো কানেকশন নাই, তো গেটিং নিতেও পারেন, নাও নিতে পারেন, গেটিং পরে বসে কোনো সমস্যা নাই। বুঝতে পারছি ব্যাপারটা আমরা? জি, দাদা, গেটিং আগে নিয়ে গিভেন পরে এরকম সম্ভব? কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন গেটিং আগে নেবেন, গিভেন পাওয়ার রাখবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন দুইটার আগে নেবেন, কোনো, যা মন চায় তা করবেন। ইংলিশ আপনার বাপের দিনের কেনা সম্পদ, কিন্তু লজিক্যালি ইউজ করবেন, মনে থাকবে জিনিসটা। জি ভাই। জি। হ্যাঁ, আর দাদা কখনো এখানে কনফিউজ? কমা ইউজের ব্যাপারে রেস্ট্রিকশন আছে কি, লাইক সুমনের পরে কি কমার ব্যাপার পরে, আগে বলেন এটা বুঝছেন কিনা, লাফান কেন ভাই? দাদা এটা অ্যাংটা উঠাই দেওয়ার কারণ জি দাদা এখানে ক্লিয়ার। ভাই, আমার এন্ড দরকার ছিল দুইটা জিনিস একসাথে রাখার কারণে। এখন একটা গেছে আগে, একটা গেছে পরে, আমি এন্ড দিমু কোন জায়গায়? আমার এটা বলেন। এন্ড দেওয়ার দরকার আছে আমার এখানে? হ্যালো, হ্যাঁ দাদা, বুঝতে পারছি বুঝতে পারছি দাদা। দরকার নাই। আমার যদি এমন হয় দুইটা এক লগে রাখছি, আমার এন্ড রাখতে হবে, রাখবো। এন্ড দরকার নাই, রাখবো না। ব্রেইনকে খুব সিম্পল ইনস্ট্রাকশন দিবেন, তাহলে আমরা এটা বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি তো নাকি? জি জি। জি। দাদা। এখন দেখেন, গিভেন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড আগে নিয়ে গেছেন, কমা দিয়ে আলাদা করতে হবে, করছেন। এখন আপনি আমাকে বলেন যে গেটিং রিকগনিশন ফ্রম আইবিএ, এটাকে আপনি কি ধরবেন? কমা দিয়ে আলাদা করবেন নাকি করবেন না? এটা কোনো করতে হবে দাদা, বাধ্যতামূলক করতে কিছু হবে। আছে না পুরোপুরি আপনার উপরে? বলেন তো বুদ্ধি করে। না করলেও হবে। স্যার পুরোপুরি এটা আমার তো উপরে। এটা তো কোনো আমার উপরে, বাধ্যতামূলক আমি কিছু এখন নাই।
এটা আপনি অপশনাল। যদি বলেন যে কমা দিয়ে আলাদা করবেন, তাহলে গেটিং এর আগে একটা কমা দেন, আর রিকগনিশন ফ্রম আইবি এর পরে একটা কমা দেন, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে গেটিং এর আগে এটারে এম ড্যাশ দিয়ে আলাদা করবেন, তাতেও কোনো সমস্যা নাই। তাহলে আইবি এর পরে একটা এম ড্যাশ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। সবই রাইট, যা দিবেন সব রাইট, কোনো ভুল নাই। ধরতে পারছি? হ্যাঁ দাদা। তাইলে তো আপনার এখন বস অফ ইংলিশ সেন্টেন্স রাইটিং, আপনারা এখন সব দাদা পারেন আমার আপনি, একটা কোশ্চেন জানেন। ছিল। হ্যাঁ, প্রশ্ন দাদা ভাই, আপনি হেডফোনটা গিভেনের খুলে বলেন, আপনার কথা খুব ভুল আসতেছে, বলেন। দাদা লাস্ট যে তিনটা সেন্টেন্স, ওই তিনটা সেন্টেন্সের আসলে বাংলা অর্থ কি হবে, মানে অনুবাদটা কি হবে? অনুবাদ কি ভ্যারি করবে? অনুবাদটা বললে ভাই একটু ভালো এটা কি হতো। অনুবাদে ক্লাস করাইতেছি? ফালতু প্রশ্ন করেন কেন? আমি অনুবাদে ক্লাস করাইলে প্রশ্নটা করেন রে ভাই। স্ট্রাকচার এটা বুঝতে পারছেন কিনা বলেন, খালি উল্টা দিকে চলে যান ভাই। অনুবাদে ক্লাস যখন করামু, তখন আবার এই আলোচনাগুলো হবে, তখন এগুলো দেখামু। দাদা বলছি গিভেনের আগে কি এম ড্যাশ দেওয়া যাবে প্রথমে, আর অ্যাওয়ার্ডের হ্যাঁ, পরে ওখানে জীবনে এম ড্যাশ দেখছেন দেওয়া যাবে? কোনদিন প্রশ্নের বাক্যের শুরুতে এম ড্যাশ দিয়ে শুরু করে কোনদিন বাক্য দেখছেন এরকম কোনদিন? মানে প্রশ্ন করতে গিয়ে ভাবতে গিয়ে যে কি ভাবতেছেন, আকাশ কুসুম চিন্তা ভাবনা করে বলতেছেন, ঠিক আছে? দাদা একটা প্রশ্ন ছিল। জীবনে কোনদিন দেখছেন বাক্য এম ড্যাশ দিয়ে শুরু করে? এম ড্যাশ দিয়ে না করে ক্লিয়ার করে জীবন দেখছেন কখনো বাক্য এম ড্যাশ দিয়ে শুরু হয়? উত্তর দেয় না। কি রে ভাই, হ্যাঁ কিংবা না তো বলুন, যে হবাই দেখছি কিংবা দেখিনি, বলেন না। না দাদা না। তা দেখেন না, তাহলে হয় না, শেষ। নেক্সট কোশ্চেন বলেন। দাদা দুইটা ক্লাস কি সামনে নেওয়া যাবে? নিবেন, আমি তো প্রথমে বলে দিলাম, আপনি যদি মনে করেন যে আপনার দুইটা ক্লজ, এই যে প্রশ্ন কিন্তু ভুল করছেন, দুইটা ক্লজ না, দুইটা ফ্রেজ এখানে, ঠিক আছে? জি দুইটা আপনি যদি ফ্রেজ। মনে করেন যে ভাই, যে গিভেন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড এন্ড অ্যান্ড, যদি এখন পরে অ্যান্ড লাগবে, কেন লাগবে? কারণ দুইটা আছে আমার। অ্যান্ড গেটিং রিকগনিশন ফ্রম আইবিএ, এইবার কমা দিয়ে সুমন টিচেস ইংলিশ, কোনো সমস্যা নেই, লেখেন, নো প্রবলেম, লেখেন, ঠিক আছে। দাদা একটা অ্যাপোজিটিভ বানাই দিলাম সামনে আমি, আরেকটা আমি গুছাইতে পারিনি, ওটা আমি অ্যাডজেক্টিভ ক্রস রাখলাম, কোনো সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই, এখানে তো কেউ কারোর সাথে কানেক্টেড না। আপনি যখন একটাকে রিডাকশন করে সামনে নিয়ে গেছেন, ওইটার সাথে তো তোমার এন্ড দিয়ে আপনি পরেরটাকে যুক্ত করেন নাই। আপনি যদি বলেন যে গিভেন দা, ধরেন মনে করেন যে গিভেন দা ন্যাশনাল কমা দিয়ে সুমন, হু হো ইজ হো এ হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্ট অফ আইবিএ, আবার মনে করেন কমা দিলাম, হ্যাঁ, সমস্যা নেই এখানে তো। এমন যদি হতো যে গিভেন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ডটা হু ইজ স্টুডেন্ট অফ আইবি এর সাথে অ্যান্ড দিয়ে যুক্ত, তখন প্রশ্ন থাকতো যে ভাই দুইটা সেম সেম হইতে হবে। একটা আগে গেছে গো, যা মন চাই হোক গে, আমার দেখা লাভ নাই। বুঝতে পারছেন দাদা ব্যাপারটা? আইবি এর থ্যাংক ইউ পরে কি থ্যাংক এম ইউ। ড্যাশ দেওয়া যাবে? আরে ভাই, আইবি এর পরে এমডেস দিবেন কেন সেটাকে বলেন। আপনি হু ইজ এ স্টুডেন্ট অফ আইবি, হ্যালো, আপনি যদি বলেন যে আইবি এর পরে এম ড্যাশ দিবেন, দেন কোনো সমস্যা নাই, আমি দিলাম, এই যে দেখেন। তাহলে সেক্ষেত্রে কি আলাদা করতেছেন? হু ইজ এ স্টুডেন্ট অফ আইবি, এটাকে আপনি আলাদা করতেছেন, দেন আলাদা করে দিলাম, হয়ে গেল, শেষ। বুঝতে পারছেন? জি দাদা। দাদা 4 নাম্বার সেন্টেন্সটা একটু ওই যে আইবি এর পরে এমডেস এর কথা, হ্যাঁ, কি হয়েছে বলেন। মানে আইবি এর পরে এমডেস দিতে পারে কি কমার জায়গায়? আপনি যদি মনে করে থাকেন যে এই সুমন বাক্যের সাবজেক্টের যে প্রেজেন্ট পার্টিসিপিয়াল আর পাস্ট পার্টিসিপাল দুটো একসঙ্গে আছে, আপনার যদি মনে হয় যে আপনি এটাকে আলাদা করতে চান, আপনার খুব জরুরি, তাহলে আপনি দেন, কোনো সমস্যা নাই। আমি তো বলছি আপনার, আমি কোনোদিন না করুন না, আপনি যা করবেন তাই রাইট। এবার বলেন কত ভাবে চিন্তা করতে চান, বলেন, দেখেন কত উপায় ভাবা যায়, সবই রাইট হবে, দেখেন, বলেন। দাদা হ্যালো, একটা প্রশ্ন ছিল। জি দাদা বুঝতে পারছি। আপনি যতভাবে ভাববেন সবকিছু এখান থেকে হবে, কোনো সমস্যা নেই, দাদা কিন্তু কমা আর এম ড্যাশ, তাহলে এদের পার্থক্য কি হবে? প্রথম ক্লাস করেন, সেকেন্ড ক্লাস করেন, তাহলে বুঝতে পারবেন, ওগুলো করেন, এই প্রশ্ন দাদা করতে হবে না। করছি। তাহলে কি আমরা কম এবং দাদা একটা ইমডেশে কি প্রশ্ন বলেছি ছিল। এখন বলেন? এমফাসাইজ করার জন্য এমডেশ ইউজ করা হয়। এমফাসিস করা, বা একটু ইনডিফারেন্ট উদাসীন ভাবে কথা বলা, কথার টোন চেঞ্জ করা, হঠাৎ করেই হতাশা প্রকাশ করা, আবেগ প্রকাশ করা, অনেক কিছু হতে পারে। মোদ্দা কথা, জেনারেল এক্সপ্রেশনের চাইতে একটু ভিন্ন এক্সপ্রেশন। বলেন, আর কি প্রশ্ন আছে বলেন। দাদা আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো দুইটা ক্লজকে রিডাকশন না করে আমি একটাকে করতে চাই আর একটাকে আমি ক্লজ হিসেবে রাখতে চাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে?
সেক্ষেত্রে অবশ্যই সমস্যা হবে। আপনি দুইটা ক্লজ থাকে একসঙ্গে অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে একটাকে রিডাকশন করে ফ্রেজ বানালেন, আর একটাকে ফ্রেজ বানালেন না, তাহলে অ্যান্ড দিয়ে কি সমধর্মী জিনিস যুক্ত করা হইলো নাকি হইলো না? হবে না। হইল- উত্তর দেন আপনি যিনি প্রশ্ন করেছেন। হইল না। না, উত্তর কি সেক্ষেত্রে তো আপনি? সম্ভব না, সেক্ষেত্রে সমাধানের কোনো বিষয় নেই। হ্যাঁ, তাহলে সিম্পল না তো, উত্তর তো পেয়ে গেলাম নাকি? উত্তর পেয়েছেন আপনি আপনার প্রশ্নের? জি। হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে কারো, বলেন। একই প্রশ্ন বারবার আসতেছে দাদা। হ্যাঁ, দাদা একই প্রশ্ন বারবার আসতেছে। এখন আমি চাচ্ছি আপনাদের সমস্ত কনফিউশন দূর করে, যেন না বলতে পারেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। সবাই বলেন ক্লিয়ার কিনা, একসঙ্গে বলেন তাহলে। জি দাদা। জি দাদা ক্লিয়ার। এখন আপনি যতভাবে জি আগান স্যার না কেন, ক্লিয়ার। যতভাবেই পেঁচান না কেন, মনে রাখবেন আপনাকে সলিড গ্রামারে থাকতে হবে। আপনি যদি আমাকে পেঁচানোর জন্য বলেন যে ভাই সুমনের পর একটা কমা দিমু, টিচেসের পর একটা কমা দিমু, ইংলিশের পরে ফুল স্টপ দিয়ে শেষ করবো, বাক্য কি হবে? হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার এক্সপ্রেশনে পার্থক্য থাকবে, ঠিক আছে? এই হলো গিয়ে কথা। ইংলিশটা তো একটা ল্যাঙ্গুয়েজ। একটা জিনিস আপনাকে আমি সিম্পল ভাবে বুঝাই, শুনেন। হ্যাঁ, এগুলো তো বুঝতে পারছি তাই না আমরা? জি ভাইয়া, পারতেছি আগে এখন আমরা। একটা জিনিস খুব সিম্পল করে বুঝেন, শোনেন। আজকে থেকে 500 বছর আগে যখন আপনার উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হইল, তখন আপনারা কি পড়ছেন? যে ওই যে রিডিং মেক দ্য ম্যান ব্লা ব্লা ব্লা, মানে আমরা যেটা আজকে মেক্স লিখি, ওরা আগে লিখতো কি মেকথ। তাহলে 500 বছর আগে গিয়ে এস ছিল না, ছিল টিএইচ। আর এখন হয়ে গেছে কি এস। ব্যাপারটা হচ্ছে গ্রামার কিন্তু কি হয়, চেঞ্জ হয়। ল্যাঙ্গুয়েজের ব্যবহারের সঙ্গে সঙ্গে গ্রামার চেঞ্জ হয়। এখন যদি কোনো নাট্যকার যদি বলে যে আমার ভাবের এক্সপ্রেশন দেওয়ার জন্য সুমনের পরে কমা, টিচিসের পর কমা, ইংলিশ দিয়ে ফুল স্টপ, বাক্য শেষ, ওইটাই রাইট, কোনো কিছু করার নাই। মনে রাখবেন ইংলিশটা কোনো কঠিন কিছু না, ইংলিশটা বুঝতে হবে। যেমন ধরেন আপনারা কি শিখছেন? আপনারা শিখছেন যে সুমন, সুমন ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারো? তারপরে শিখছেন যে সম্বোধনবাচক শব্দের পরে একটা কমা দিতে হয়, শিখছেন না আপনি? জি দাদা। এখন আমি যদি বলি আজকে এসে আমি কমা দিব না, সুমন ক্যান ইউ ডু ইট, আমি বলবো, ঠিক আছে, ক্যান ইউ ডু ইট। এখন আপনি কি রাইট দিবেন না রং দিবেন? এখন আপনি প্র্যাকটিক্যালি ভাবেন, আমি কি এভাবে বলি সুমন তুমি এটা করতে পারো, এটা বলি, নাকি সুমন তুমি এটা করতে পারো, কোনটা বলি বলেন তো? আমরা একটা পজ নেই যে একটু সুমন পজ তুমি নেই। কি এটা করতে পারো? এক্স্যাক্টলি, ব্রিলিয়েন্ট, একটু পজ নেই। তো এই পজটা দেওয়ার জন্য কমা, তো এটাকে তো আসলে আমরা বানায় ফেলছি কি নিয়ম, এটা কোনো নিয়ম না। আমি এখানে যা পড়াচ্ছি সবকিছুই হচ্ছে আপনি আপনার মূল ভাষায় ব্যবহার করতেছেন, ঠিক আছে? ওইখান থেকে এগুলো আসছে। এই জন্য আমি বলি আপনি যতভাবে চিন্তা করবেন, খালি কিছু জেনারেল জিনিস মাথায় রাখলেই সব রাইট, কোনো ভুল নাই। কথা বুঝতে পারছি আমরা? জি দাদা। ব্রিলিয়েন্ট, আপনারা তো দাদা সব পারেন। দাদা আমার একটা কোশ্চেন আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি এগুলো ক্লিয়ার করলাম। দাদা আপনার ভাই আমার ভয়েসটা একটা ঘোলা কোশ্চেন ঘোলা আছে। আসে, আপনার কথা আমি বুঝি না কিছু, সমস্যা হলো, দুঃখিত বিষয়টা নিয়ে আমি খুব আসলে। তাহলে আমরা কিন্তু অ্যাজেক্টিভ ক্লজের অনেক ভিতরে চলে গেছি, অনেক ভিতরে চলে গেছি, ঠিক আছে, অনেক ভিতরে চলে গেছি। দাদা এই যে আমার একটা স্যামসাং ভাই, স্ক্রিনে দাগায়েন না, পরে কিন্তু হিন্দিতে উর্দুতে একটু ব্যাকটক করব, তখন কিন্তু মাইন্ড করবেন যে সুমন ভাই খারাপ। বারবার বলছেন দাগ দিতে না, এতটুকু ভদ্রতা মেনটেন করতে পারেন না কেন? আমার ছেলেকে 2.5 বছর বয়স হয় না, ওরা আমি ঘর থেকে বের করে দিছি, ওর মা সহ, যে তোমরা কোনো করে কথাবার্তা বলো, আমি ক্লাস নিব। সো ইফ আই প্রায়োরিটাইজ ইউ, দেন ইট ইজ ইউর মোরাল রেসপন্সিবিলিটি যে ইউ উইল প্রায়োরিটাইজ মাই টাইম অলসো। ইউ পেইড মানি, ঠিক আছে, বাট নট নেসেসারিলি ট্রু দ্যাট আপনি আমার অবাধ্য হবেন, ঠিক আছে, অ্যাটলিস্ট এই 1.5-2 ঘন্টা ক্লাসের জন্য। So right now we have got a very good understanding of adjective clause reduction. Now you think that a software has been installed in your brain. What is adjective clause? এখন আপনার ব্রেন হচ্ছে খাই খাই করবে, এই অ্যাডজেক্টিভ ক্লজ পাইছি, এই অ্যাডজেক্টিভ ক্লজ পাইছি, এরকম ব্রেনটা খাই খাই করতে হবে, ঠিক আছে? এবং ব্রেনকে ডিরেক্ট করতে ইউ হ্যাভ টু রাইট লট অফ সেন্টেন্সেস ইউজিং দ্য আইডিয়া অফ অ্যাডজেক্টিভ ক্লজ। আই ক্যান রাইট ইট, এই জিনিসটা ভাবতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আমরা একটা টপিক নিয়ে, একটা টপিক বলেন তো দয়া করে আমাকে, শুনি এই টপিকের নাম বলেন। নিউক্লিয়ার Renewable এনার্জি। energy. কি নিউক্লিয়ার ক্রাইসিস জন্য এনার্জি। বললেন? প্রথম দিনই বলছেন, বলেন। Oil crisis. অয়েল ক্রাইসিস, ওকে লিখলাম। নিউক্লিয়ার এনার্জি নিয়ে তো গতকালই লিখলাম, আজকে একটা অয়েল ক্রাইসিস নিয়ে একটা বাক্য মনে ফুয়েল করেন আমরা লিখি, ক্রাইসিস। ঠিক আছে? আমরা লিখলাম যে অ্যামিড দ্য গ্রোয়িং tensions
amid the growing tensions across the Middle East. এই অ্যামিড ট্যামিড কি পত্রিকা পড়তে পড়তে শিখবেন, এখন শেখার দরকার নেই, মানে মধ্যে যে মিডল ইস্টের এই ক্রাইসিসের এক মিডল ইস্ট জুড়ে যে ক্রমবর্ধমান যে ক্রাইসিস গুলো আছে এগুলোর মধ্যে কি হইতেছে, এটার মধ্যে হইতেছে এরকম যে দা দা প্রিসিশন স্ট্রাইক, ঠিক আছে, that was conducted by the USA, ঠিক আছে, that was কোথায় গেল, that was USA has skyrocketed the oil prices, বাড়ায় দিচ্ছে, ঠিক আছে, বাক্য একটা লেখা ফেলাইছি মনে করেন। এখন প্রশ্ন হলো, প্রথমটুকুকে আপনি প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারেন যে অ্যামিড দ্য গ্রোয়িং টেনশন অ্যাক্রস দ্য মিডল ইস্ট, মানে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই যে আপনার দুশ্চিন্তার ভাঁজ বেড়ে যাচ্ছে, এর মধ্যে কি হয়েছে, মূল বাক্যটা কি, দ্য প্রিসিশন স্ট্রাইক, এই যে ধরনের অ্যাটাক গুলো হয়ে থাকে না, ওগুলোকে প্রিসিশন স্ট্রাইক বলা হয় সাধারণত, ঠিক আছে। এটা কি করেছে, হ্যাজ স্কাই রকেটেড দ্য অয়েল প্রাইস, আপনি একটা বাক্য লিখছেন, এবার এই বাক্যের কি করছেন, একটা সাবজেক্ট হচ্ছে গিয়ে কি, দ্য প্রিসিশন স্ট্রাইক, ওইটার জন্য আপনি কি করেছেন, একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছেন, দ্যাট ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য USA। এবার আপনি বুদ্ধি করে বলুন তো দেখি, রিডাকশন করলে কি হবে, conducted by the USA. দ্যাট বাদ দিব, ওয়াজ বাদ দিব, শেষ, বাক্য পুরো পত্রিকার কপি পেস্ট। দেখেন, amid the growing tensions across the Middle East, the precision strike conducted by the USA has skyrocketed the oil price. পুরো মনে হচ্ছে না বিবিসি স্টাইলে বললাম? জি দাদা। এই জি বিবিসির দাদা, সুন্দর বাক্যের হয়েছে। মূল জায়গা হচ্ছে ক্লজ। এই ক্লজ পড়েই তো মিয়া, এই ক্লজ ভাই, এই ক্লজ পড়েই, এই ক্লজ দিয়েই ভাই বাংলাদেশে যত এক্সাম আছে, বিসিএস এর এক্সাম, বাংলাদেশ ব্যাংকের এক্সাম, নর্মাল কম্বাইন্ড ব্যাংকের এক্সাম, আইবি এর এক্সাম, সমস্ত এক্সাম ক্র্যাক করছি, সব ক্র্যাক করছি এগুলো দিয়ে, ঠিক আছে, এই এক জিনিস দিয়ে, ঠিক আছে, ওকে। তো এগুলো কোনো চাপাবাজি টাইপের কথাবার্তা না, এগুলো রিয়েল কথাবার্তা, আমি চাপাবাজি করতে পারি না, যা বলুন রিয়েল কথা বলুন। দেখেন পুরা পত্রিকার বাক্য, পুরাপুরি পত্রিকার বাক্য, ঠিক আছে। এখন ধরেন একটা জিনিস বুঝাই আপনাকে, দেখেন এখন আপনার মাথায় বুদ্ধি আছে, কি বুদ্ধি আইছে, চাইছে সুমন ভাই তো পড়াইছে যে কন্ডাক্টেড বাই দ্য USA, এটারে আমি চাইলে প্রিসিশন স্ট্রাইকের আগে নিতে পারি, পারি না বলুন তো? হ্যালো, জি দাদা, নেওয়া যায়। এখন আপনি মনে করেন লিখলেন যে অ্যামিড দা কি বলে যে গ্রোয়িং টেনশনস অ্যাক্রস দা মিডল ইস্ট, ঠিক আছে, মিডল ইস্ট, এই যে কমা দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজটা আলাদা করলেন, এখন মনে করেন লিখলেন যে কন্ডাক্টেড বাই দা USA, কমা দিয়ে তারপর লিখলেন দা প্রিসিশন স্ট্রাইক, এই যে আদম মোল্লা দয়া করে ডাকেন স্ক্রিনে, স্ট্রাইক হ্যাজ স্কাই রকেটেড দা অয়েল প্রাইসেস। এখন একটা জিনিস বলি শোনেন, বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে কি, মানে বাক্যটা এমন ভাবে লেখা হয়েছে, শুনতে ভালো লাগতেছে জিমেটে না। যখন স্ট্যান্ডার্ড গ্রামার প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন ও বলবে যে এই বাক্যটার চাইতে উপরের বাক্যটা সুন্দর বেশি। হ্যাঁ, তাই আমরা আপনাদেরকে একটা নিয়ম শিখাবো, এই নিয়মটা দয়া করে ভুল করবেন না, নিয়মটা খুব সিম্পল। আপনি জানেন যে রিডাকশন করার পরে সাবজেক্টের অ্যাপোজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল আগে নেওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে খেয়াল করবেন যে সাবজেক্টের আগে আগে থেকে কিছু আছে কিনা, থাকলে নিয়েন না, ওটা পরেই রাখেন, ঠিক আছে, আগে নিলে প্যাচ লাগবে, বুঝতে কঠিন মনে হবে। কথাটা কি মনে থাকবে জিনিসটা? জি দাদা। হ্যাঁ জি স্যার। দাদা। এমনও তো যে অ্যামিড থেকে শুরু করে মিডল ইস্ট এটা নাই, মানে অ্যামিড দ্য গ্রোয়িং টেনশনস অ্যাক্রস দ্য মিডল ইস্ট এটা নাই, সেক্ষেত্রে আপনি আগে নিয়ে নেন যে কন্ডাক্টেড বাই দ্য USA, কমা দিয়ে দ্য প্রিসিশন স্ট্রাইক হ্যাজ স্কাই রকেটেড দ্য অয়েল প্রাইস, সেটা আপনি লেখেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আগে আছে অতএব নিয়েন না। তো এটাকে আমি বলবো না যে এটা ভুল, এটাকে আমি বলবো না এটা ভুল, তারপরে বলবো যে লেস প্রেফার্ড। কেন বললাম বুঝতে পারছেন? জি দাদা। বুঝতে পারছেন তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, এইবার ওই যে একজনের ধমক দিছিলাম, ক্লাস উনি আসেন কিনা আমি জানি না, যে ডিজায়ারিং থাকলে পাস্ট থাকলে কি হইবে, এটা সেটা অনেক ঝামেলার প্রশ্ন করছিলেন, ওনাকে বলছিলাম যে ভাই এগুলো আমাকে আলোচনায় আছে, তুই টেনশন লইস না ভাই, ঠিক আছে, কইছিলাম না, আসেন ক্লাসে আপনি ভদ্রলোক? ও ম্যাডাম, আছি স্যার। হ্যাঁ এই যে থাকেন, আপনি কখনো ধমক খেয়ে পিছিয়ে যাবেন না, ঠিক আছে, ধমক খাবেন বাট শুনবেন যে ভাই যেহেতু কইছে আসছে, তাহলে দেখি এই লোক কথা রাখে কিনা।
ওনার প্রশ্নটা যৌক্তিক ছিল, কিন্তু আমাকে তো পুরো জিনিসটা বুঝাইয়া তারপরে আনতে হইব। দৌড়ে মরে গেলে তো আমার হইব না, ঠিক না ভাই? বলেন, আমি ভুল বলছি বিষয়টা? আমি কি ভুল বললাম? আরে মা, না দাদা, ঠিক ভুল বলছেন। বলি নাই। এইবার আমরা আগাইবো, আসেন। এইবার আমরা আগাবো। আগানোর জন্য কোথায় যাব? আমরা আবার সেই সুমন বাই টিচেস ইংলিশ। আপনাদের মাথায় এটা ঢুকাই দিব যে সুমন টিচেস আস ইংলিশ। কি ঢুকাই দেবো বলেন তো? হ্যালো, সুমন টিচার্স সুমন আস টিচার্স ইংলিশ। আস সুমন টিচেস আস ইংলিশ ঢুকাই দেবো, ঠিক আছে? ওকে, দাঁড়ান। দেখেন, ইংলিশ জিনিস অনেক মজার জিনিস। আপনার কি মনে হয় ইংলিশ জিনিসটা খুব কঠিন বা খারাপ কিছু, নাকি ইজি মনে হয়? বলেন তো একটু বুদ্ধি করে। এখনো কঠিন লাগে নাই। এখনো কঠিন লাগে না। ইংলিশ আসলে কঠিন কিছু না, ঠিক আছে? ইংলিশ হলো, মানে মেন সমস্যা হলো কি, আমাদের দেশে আসলে ইংলিশটাকে খুব ভীতিপ্রদ ভাবে উপস্থাপন করা হয় যে এটা সেটা হাবি জিবি। ইংলিশ গল্পে গল্পে শিখতে পারি আমরা। আমি কিন্তু গল্প করি না, বাট তারপর অনেক গল্প করি, খেয়াল করে দেখেন। এই যে দুইটা বাক্য লিখছেন, এই দুইটা বাক্যকে নিয়ে আপনি ভাবেন, একদম খুব ডিপলি থিঙ্ক করেন। যে প্রথম বাক্যটা হইলো, সুমন ভাই যে কিনা ডাক্তার হতে চায় সে আমাকে ইংলিশ পড়ায়। আর একটা বাক্য কি, সুমন ভাই যে ডাক্তার হইতে চাইছিল আমাকে ইংলিশ পড়ায়। প্রথম বাক্যের মেইনটা মনে করেন এরকম হইতে পারে যে আচ্ছা, সুমন ভাইয়ের প্ল্যান হলো সে ডাক্তার হইব, হয়তো বা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পরে বা মেডিকেলের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পরে ওনার প্ল্যান ডাক্তার হবে। মিন টাইম উনি আমাকে ইংলিশ পড়ায়। আর এক সেকেন্ডের মিনিং হইলো, হেতে ডাক্তার হইতে চাইছিল, হেতে প্ল্যান ছিল যে ডাক্তার হইবে, কিন্তু এতে দুর্ভাগ্যবশত কি হয়ে গেছে, ডাক্তার আর হইতে পারে না, হেতে আমাকে ইংলিশ পড়েন না স্যার হয়ে গেছে। কথা কি ঠিক আছে না ভুল আছে বলেন? ঠিক ঠিক। 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 এইবার যখন ঈশ্বরের নাম লয়ে রিডাকশন করবেন, প্রথমটার থেকে হু কাইটটা যেহেতু ডিজায়ার্স অ্যাক্টিভ আছে, যেই টেন্সেই হোক, আইএনজি যুক্ত করলেন। পরেরটাতেও হু কাটলেন, ডিজায়ার্ড, এটা পাস্ট টেন্সে, বাট এটাও তো অ্যাক্টিভ নাকি? জি হ্যাঁ। জি। হ্যাঁ, এই যে দেখেন, এখন কিন্তু ভাই দুইটাই ডিজায়ারিং হয়ে গেছে। এবার বলেন তো, এটা দেখা কি আর বোঝার উপায় আছে যে পার্থক্য ছিল কোনটায় কিনা? সুমন ভাই এখন মেডিকেলে পড়ার পাশাপাশি আমাকে ইংলিশ পড়ায়, আর কোনটায় হে চাইছিল ডাক্তার হইতে কিন্তু হইতে পারে নাই, আমাকে ইংলিশ পড়ায়? বোঝার উপায় আছে আর? না দাদা। উপায় স্যার নেই। কারণ এক্স্যাক্টলি দুইটারে স্যার ওই দেখে কি কোশ্চেনটাই মনে করতে হইতেছে? চাইছিলাম। দুইটারে দেখে দুটাই মনে তো হইতেছে সেম। সুমন কন্টিনিউয়াস। ভাই যে কিনা ডাক্তার হইতে চায়, ডিজায়ারিং টু বি এ ডক্টর, টিচেস আস ইংলিশ, তাই না? জি দাদা। এই জন্য যেহেতু সেকেন্ডটাকে রিডাকশন করলে তার অ্যাকচুয়াল মিনিংটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে, তাই আমরা বলবো তুমি এইটাকে রিডাকশন কইরো না। বুঝতে পারছেন নাকি পারেন নাই? ঠিক আছে, জি ঠিক। দাদা। তার মানে রিডাকশন আপনার বাপের কেনা সম্পদ হইলেও কি করা যাবে না, যথেচ্ছ ব্যবহার করা যাবে না, সম্পদ শেষ হয়ে যাবে নাকি? সত্য। তার মানে বাপের সম্পদ ঠিকঠাক মতো ইউজ করব। তাহলে এই বুদ্ধিটা মাথায় রাখবো কিভাবে? এই সমস্যাটা হয় কোথায় আমাদের, কোন জায়গা থেকে? এই পাঁচটা সমস্যাটা প্রেজেন্ট। হয় যখন অ্যাডজেক্টিভ ক্লজটা পাস্টে থাকে, সেক্ষেত্রে রিডাকশনটা করলে একটু প্রবলেম মনে হয়। তাই যদি কোনো অ্যাডজেক্টিভ ক্লজ মনে মনে ঠিক করেন পাস্ট, সেটাকে রিডাকশন না করাটাই বেটার। বেটার। ব্রিলিয়েন্ট। দেখছেন, আপনি কিন্তু আমার প্রশ্নে এখন সুন্দর অ্যান্সার করতে পারতেছেন আপনারা। এর কারণ হচ্ছে আপনি এখন আমার সাথে অ্যালাইন করে চিন্তা ভাবনা করতেছেন। ডিড ইউ গেট মাই পয়েন্ট? ইয়েস। ওকে, ইয়েস। এবার দাঁড়ান, আমি একটু পানি খেয়ে লই, আমি ক্লান্ত হয়ে গেছি ভাই। আমি ভাই প্রোগ্রাম কইরা অফিস টফিস কইরা আইছি, তো মাথা ঘুরতেছে। ও মানে মা, ও মানে বাবা। একটু সংক্ষেপে রিপিট করিয়েন এটা। কি রিপিট করব? কোনটাকে আমরা রিডাকশন করতে পারবো, কোনটাকে পারবো না। আমি বললাম আগে, আপনি রিপিট না, আপনি পুরো ব্যাপারটা আবার বুঝেন। আমি বললাম যে হু ডিজায়ার্স টু বি এ ডক্টর, এটা দেখে কি মনে হচ্ছে যে সুমন ভাইয়ের প্ল্যান হে ডাক্তার হইব, মনে করেন যে মেডিকেল সেকেন্ড ইয়ারে পড়ে। তো এখন কি হয়, টিউশনি করানোর সময় টিউশনি করাইতেছে, আমাকে ইংলিশ পড়ায়। আর দ্বিতীয়টা দেখলে কি মনে হয় যে তার প্ল্যান ছিল ডাক্তার হওয়া, কিন্তু ডাক্তার হইতে পারে নাই, সে আমাকে ইংলিশ পড়ায়। ব্যাপারটা এরকম মনে হচ্ছে না দেখলে? দাদা, হ্যাঁ বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ জি দাদা। দাদা। এখন আপনি দুটাকে রিডাকশন করলেন, এখন দুটেই তো ভাই অ্যাক্টিভ, ডিজায়ার্স আর ডিজায়ার্ড। একটা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ, একটা পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভ। এখন যেই টেন্সেই থাক, রিডাকশন করলে তো ভাই দুটাই আইএনজি হয়ে যাবে। এখন পার্থক্য আইএনজি থাকে না। হয়ে গেলে দেখলে মনে হয় দুইটাই তো সেম মিনিং দেখা যাচ্ছে। তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে রিডাকশন করলে, ডিজায়ারিং লিখলে তো বোঝা যাচ্ছে না যে সে ডাক্তার হইতে চাইছিল মেনলি। এই কারণে এটা বোঝানোর জন্য রিডাকশন করব না, রিডাকশন না করে ফুল ফর্মে রেখে দেবো। বুঝতে পারছি? হ্যাঁ দাদা। ক্লিয়ার।
তো এখানে আসলে ইংলিশ রাইটিং এ গিয়ে হচ্ছে গ্রামারটা হচ্ছে গিয়ে আপনার ই টাইপের, মানে রাইটিং এ গ্রামারটা আমরা কি বলবো, ইটস এ কাইন্ড অফ ফান। যেমন জামিল স্যার আপনাদের প্রিলি নেবে, উনি কিন্তু দুর্দান্ত প্রিলি পড়ায়, দেখেন মানে প্রিলিমিনারি একদম ভিতরে গিয়ে 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 পড়াবে। আমাদের তিনজন ফ্যাকাল্টি স্যার ডিপ অ্যানালাইসিস করে, তবে আমরা আসলে মার্কেটে খুব একটা কেউ পপুলার না। পড়াইতেছি পড়াইতেছি, দ্যাটস ইট, এইটুকুই। আপনি তো পপুলার দাদা। হ্যাঁ, দাদা, বলেন ভাই হ্যালো, বলেন, বলেন। দাদা তাহলে কি এটা বলতে পারি যে একটিভ সেন্সে যেহেতু আছে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলেই সেটা হচ্ছে আমরা যেভাবে আছে ওভাবেই রাখতে পারি, মানে চেঞ্জ করতে পারি, আর পাস্ট পার্টিসিপলে গেলেই সেটা প্যাসিভের আবার। পাস্ট পার্টিসিপল না, মানে মোদ্দা কথা হচ্ছে পাস্ট টেন্সে থাকলে রিডাকশন করলে মিনিংটা অনেক সময় ডিস্টর্টেড হয়ে যায়। তাই একটু খেয়াল করতে হয় যে এটাকে এক আইএনজি করা অবস্থায় রাখলে জিনিসটা কি মিনিং ঠিক থাকে নাকি ঠিক থাকে না। ঠিক আছে বিষয়টা? জি আচ্ছা, গেল। এখন ভাই সত্যি কথা বলতে গেলে যে আমি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে মুভ করি দাদা আপনাদেরকে। এটা কি ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়? বুঝি নাই, কি বললেন? এটা কি ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, যে কি মানে বলেন? পাস্ট ফর্মটা কি সেন্টেন্সে একদমই প্রচুর ইউজ ইউজ করা করা হয়? হবে, সেন্টেন্সে প্রচুর ইউজ করা হবে। আমি তো পত্রিকা ক্লাস দেখাবো না, তখন দেখবেন কত পরিমাণ ইউজ করে দিয়েছে এটা। ঠিক আছে, টেনশন জি নিয়ে না। দাদা, ধন্যবাদ। দাদা এখন এটা দেখেন একটা আপনাকে নোট করলে বেটার হতো না? বুঝি নাই কি বললাম যে যে আপনি পাঁচটার জন্য বললেন যে আমরা রিডাকশন করবো না, এটা যদি একটু নোট করে লিখে বুঝাবেন। আমি প্রশ্নটা বুঝি নাই, কি বললেন ভাই? দাদা এই যে থার্ড লাইনে আপনি বললেন যে পাঁচটার জন্য আমাদের রিডাকশন না করাই উচিত, হ্যাঁ? তো হ্যাঁ, আমি বললাম যে এটা একটু নোট দিলে বেটার হতো না, যে পাঁচটার এই যে জন্য। আমি দিলাম তো, যেখানে ক্রস করে দিলাম, রিডাকশন ও করবেন না আচ্ছা। বলে নাই, আমি বলেছি সাধারণত না করলেই ভালো দেখা যায়, কারণ রিডাকশনটা করলে মিনিংটা হুম, ডিস্টর্ট হতে পারে, কিন্তু সবসময় যে ডিস্টর্ট হবে তা না। আপনি অনেক এক্সাম্পল দেখবেন রিডাকশন করলেই সুন্দর লাগতেছে, এটা পড়তে 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 আপনার একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হবে, তখন ধরতে পারবেন। ঠিক আছে, আপাতত এটাই শিখে রাখেন যে রিডাকশন করব না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এখন একটা দাদা মজার জিনিস দেখেন, বাদ দিতে পারি না দাদা, ডিজার্টটাকে রেখে হুটাকে বাদ দিতে পারি না? ডিজায়ারটাকে রেখে হু বাদ দিবেন, এটা কেমন কথা? হাই হাই, হু বাদ দিলে তো আপনাকে এটাকে আইনজি করতে হবে নিয়ম অনুসারে। ঠিক আছে, হ্যালো, ওকে দাদা। আচ্ছা। এখন ধরেন আমি একটা বাক্য লিখলাম, কি বাক্য লিখলাম ভালো করে বুঝেন, যে সুমন লিভস ইন ঢাকা। এখন এই সুমনের একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, যেই ক্লজটা কি ছিল, যে হু ইজ এ ভেরি স্মার্ট বয়। এখন আপনার দুষ্ট মনে একটা দুষ্ট চিন্তা আসলো যে সুমন কমা দিয়ে এ ভেরি স্মার্ট বয় কমা দিয়ে লিভস ইন ঢাকা, আপনি লিখলেন। এখন আপনাকে মনে করেন একটা প্রশ্ন করা হইলো যে ভাই, তুই আমার একটা জিনিস বল দেখি, আমি যদি বাক্যটা এইভাবে লিখি যে সুমন লিভস ইন ঢাকা কমা দিয়ে এ ভেরি স্মার্ট বয়, এই বাক্যটা কি রাইট ধরবো নাকি রং ধরবো বলেন তো এবার? রং। রং স্যার এটা। রং হবে না? রং হবে। অবশ্যই রাইট। ভুল। অবশ্যই রং ধরবেন না, রাইট কিন্তু হবে। আমি আপনাকে প্রমাণ করতে পারি যে এটা স্যার রাইট এটা ধরা তো যাবে। রাইট বাক্য। এটাকে রাইট ধরাও যাবে, রং ধরাও যাবে, আসলে এর কোনো অ্যান্সার হয় না। রাইটিং গ্রামার এটাই মজা। কেন হয় না আমি বুঝাই। এই যে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করে প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল, অ্যাপোজিটিভ যাই পাচ্ছেন, এগুলো হচ্ছে কিরকম, এগুলো হলো সেন্টেন্সের মনে করেন যে সাবজেক্ট অবজেক্ট, এদের জামা কাপড়, এদের আলংকারিক ব্যাপার, এদের জামা কাপড় না ভাই? হ্যালো, জি জি হ্যাঁ দাদা। আচ্ছা, এখন মনে করেন একটা রুমের মধ্যে আপনি একাই থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার জামা কাপড় আপনার কাছে রাখলেও চলবো, ওই ঘরের ওই কোনায় ফালায় রাখলেও চলবো, কিন্তু যেই মুহূর্তেই না ঘরের মধ্যে দুজন লোক থাকবে তখন কিন্তু একটা ঝামেলা হবে। সেক্ষেত্রে যার যার জামা কাপড় তার তার কাছে রাখতে হবে। কথাটা কি ঠিক আছে আমার? জি হ্যাঁ। দাদা আবার যদি এমন হয় একজন লোক মনে করেন ইয়া মোটা, আর একজন লোক মনে করেন যে ইয়া চিকন, সেক্ষেত্রেও জামা কাপড় উল্টা পাল্টা রাখলে সমস্যা নেই, কারণ জামা কাপড় হাত দিলেই বুঝবেন যে এটা কার জামা কাপড়। কথা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক হ্যাঁ আছে। দাদা। কিন্তু তারপরও গুছিয়ে রাখলে ভালো। এখন আপনি দেখা বলেন এ ভেরি স্মার্ট বয়, এই বাক্যের শুধুমাত্র কাকেই মডিফাই করতে পারে বলেন তো বুদ্ধি করে? সুমনকে। সুমন। সুমনকে। সুমনকে সুমন দাদা। হয়ে গেল, সে ঢাকাকে মডিফাই করবে না, করলে সুমনকেই করবে। তো আপনি যেহেতু শিওর যে ওর জামা কাপড় একটাই আছে এখানে, ভেরি স্মার্ট বয়, তাই এটা সুমনের পরে বসাইলেও হবে। চাইলে আপনি বাক্যের শেষে বসাইতে পারেন যে ভাই উপায় নাই বসাই দিই, সমস্যা নাই, একটু দূরে থাকলো,
কোনো সমস্যা নেই, কিন্তু এটি স্ট্যান্ডার্ড গ্রামারের প্র্যাকটিসে আমরা সাপোর্ট করি না। তারপরেও আমি কেন বললাম, এটা একটা প্রশ্ন বললাম এই কারণে যে পত্রিকা পড়তে গিয়ে মাঝে মাঝে এরকম ফালতু বাক্য পাইবেন, ঠিক আছে? তাই দেখে রাখাটা ভালো। শিখতে পারলাম নতুন একটা জিনিস আমরা তাইলে। জি জি স্যার। কিন্তু যদি আমি বলি যে সুমন লিভস উইথ রহিম কমা দিয়ে এ ভেরি স্মার্ট বয়, এইবার বলেন তো ঝামেলাটা কি হয়ে গেল? অবশ্যই দাদা ঝামেলা। তাইলে স্মার্ট কেডা? কিন্তু বোঝা আপনি যাচ্ছে না যেহেতু কি কমা সুমন দিয়ে নাকি রহিমের রহিম পরে বোঝা যাচ্ছে বসাইছেন, না। তাইলে লজিক্যালি এটা রহিমকে স্মার্ট বয় বোঝাচ্ছে। আপনি মনে মনে ভাবলেন না 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 আমি সুমনকে বোঝাচ্ছি, তাহলে কিন্তু হবে না। সুমনকে বুঝে সুমনের লগে নিয়ে বুঝাই দেবে নাকি? অবশ্যই। জি জি, কথা কি ভুল না ঠিক? ঠিক ঠিক দাদা। ঠিক। ঠিক, কিন্তু ঠিক তার মানে ঠিক এইভাবে আমাদের গ্রামারটা বুঝতে হবে, গ্রামারটা শিখতে হবে। গ্রামারটা কঠিন কিছু না ভাই, গ্রামার সৃষ্টি হয়েছে কমন সেন্স থেকে। এবং আমি স্ট্রংলি বিলিভ করি আপনারা যতই স্ক্রিনে দাগাদাগি করেন না কেন, আপনারা সবাই কমন সেন্স সম্পন্ন মানুষ। So, আপনাদের মধ্যেও গ্রামার বুঝার জেনারেল সেন্সটা আছে। প্রবলেম হচ্ছে আমরা আপনাদের গ্রামারটাকে খুব স্ট্যাটিক ভাবে দেখাই, এই জায়গা থেকে বেরোতে হবে। তাহলে ধরতে পারছি আমরা এই বিষয়টা, বলেন তো একটু সবাই। জি জি দাদা। জি দাদা। দাদা। জি স্যার। ধরতে পারছি। আচ্ছা, এইবার এইবার গ্রামার বুঝতে 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 আমাদেরকে এখানে দুইটা টপিক আছে। টপিকগুলো কি আমি একটু বলি, শুনেন ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুইটা টপিক আমি পড়াবো না। কেন পড়াবো না? এই দুইটা টপিক পড়াবেন হচ্ছে আমাদের মাননীয় জামিল স্যার। কারণ এই দুইটা টপিক হচ্ছে প্রিলিমিনারি এক্সামের টপিক। একটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, একটা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার। এই টপিক দুইটা পড়ার সময় দেখবেন যে আপনার এই ক্লজের পুরো কনসেপ্টটাই কাজে লাগতেছে, দেখবেন খুব ইজি লাগবে, ঠিক আছে? সো মাথায় রাখবেন, ওই প্রিলিতে গিয়ে মানে আমাদের এখানে জামিল স্যার পড়ায়, অন্য এখানে অন্য স্যারেরা পড়াবেন, দেখবেন এই ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ার পড়ার সময় এই নিয়মটা আসবে। তখন এটা দয়া করে একটু মিলে নিয়েন যে আচ্ছা, তার মানে এটা এইভাবে রোলটা প্লে করতেছে। পারবেন না আপনারা? দাদা এই ব্যাচে কি জামিল স্যার ক্লাস নেবে? জামিল স্যার প্রিলিতে ক্লাস নেবে, হ্যাঁ। বুঝতে পারছেন কিনা একটু বলেন না আমাকে। জি, বুঝতে বুঝতে পারছি। জি পারছি। জি জি বুঝতে স্যার। ওকে। দাদা আপনার প্রির সাথে কি জামিল স্যারের প্রির ক্লাস মানে দুইটা একসাথে কন্ডাক্ট করা যাবে? এটা আপনি প্রিলিমিনারি যারা ক্লাস করবেন তারা, এখানে তো কোনো জামিল স্যারের ক্লাস হবে না ভাই। বুঝতে পেরেছেন বিষয়টা? এই দাদা। ওকে। এবার আমরা যে এতক্ষণ লাফালাফি করলাম, আপনাকে ধমক ধমকি দিয়ে পড়াইলাম, নাও উই নিড টু নো ওয়েদার ইট ইজ ইফেক্টিভ অর নট। এটা আমাদেরকে কিন্তু ভেরি জানতে হবে। ইফেক্টিভ দাদা, ভেরি ইফেক্টিভ। না না, ভেরি ইফেক্টিভ আপনি আবেগে বললে হবে না, আমাকে প্র্যাকটিক্যালি বের করতে হবে যে হ্যাঁ এটা আসলে ইফেক্টিভ বা এরা পড়াইছে এটা ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ লেকচার শেষ করে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে ডেইলি স্টারে। ঠিক আছে, ডেইলি স্টারে গিয়ে আমরা হচ্ছে কি বলে যে দেখব সুমন ভাই আমাদের যা পড়াইলো এই 4টা ক্লাসে, এই ক্লাস থেকে আমরা কতটুকু উপকৃত হয়েছি। ঠিক আছে, আসেন। এই যে ডেইলি স্টার দেখতে পাচ্ছেন আপনারা সবাই, একটু বলেন তো। এখনো স্ক্রিনে আসে নাই দাদা। আসবে, একটু সময় দাদা দেন, আসবে। এখনো স্ক্রিনে আসে নাই। 2 মিনিট সময় দেন, আসবে, দাঁড়ান। এসেছে? না না, জি এখন দাদা আসছে না। এখন এসেছে। আসছে। ওকে, আসছে ডান। আসছে। আমরা এখন র্যান্ডমলি একটা আর্টিকেল নিব, এখান থেকে দেখব অল্প একটু স্টাডি করে যে ইফ ইট ইজ ইফেক্টিভ ইনডিড। আমরা এডিটোরিয়াল পার্টে যাই। লেটস গো টু এডিটোরিয়াল অ্যান্ড রিড সাম সেন্টেন্সেস। চলেন দেখি পারি কিনা, ঠিক আছে? ভাই একটু স্ক্রিনটা একটু বড় করবেন। করবো, দাঁড়ান একটু দাঁড়ান, আমি আর্টিকেল একটা বের করি, র্যান্ডমলি একটা আর্টিকেল নেই। আমরা মনে করেন আমরা একটা আর্টিকেল নিলাম, কোনটা? আমরা একটা আর্টিকেল নিলাম হচ্ছে এই যে কোথায় গেল, এই যে কেওস রিটার্নস ইন ঢাকাস আন্ডারওয়ার্ল্ড, এটা নিলাম। ঠিক আছে, এই যে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে কি হয়েছে, কেওস ফিরে আসছে। চলেন দেখি কি রকম কেওস ফিরে আসছে, দেখা যাক। ঠিক আছে, এবার আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ক্লজ যে ভাই পড়াইলো কতটুকু পড়াইছে। ঠিক আছে, আসেন আমরা দেখি। দাদা আন্ডারওয়ার্ল্ডের ঠিক অর্থ আছে, কি আসলে ছোটবেলা থেকে শুনতেছি। আন্ডারওয়ার্ল্ডের অর্থ আন্ডারওয়ার্ল্ড, ঠিক আছে। ওকে,
পুরাতন জগৎ। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটা একটা সেন্টেন্স এখান থেকে আপনাদের মতো করে মিলিয়ে নিই, ঠিক আছে? হুম। দাদা আপনি যে প্রিসিশন অ্যাটাকের কথা বলেন ওইটার অর্থটা কি হয়? প্রেসিশন অ্যাটাক মানে একেবারে নিখুঁত। নিখুঁত বলা যাবে না, বলতেও পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আমরা যখন অনুবাদ পড়বো তখন শুধু অনুবাদ নিয়ে ভাববো। আমি আসলে আপনি আমাকে যত এখন মিনিং ধরেন, আমি কোনো মিনিং বলবো না, কারণ ব্রেন এখন পুরোপুরি ভাবে ক্লজ ড্রিভেন, ঠিক আছে? আমি ব্রেন খুব সিম্পল রাখি, ব্রেনকে কখনো অন্য কিছু দিয়ে প্রেশার দিতে চাই না, ঠিক আছে? ওকে, এখানে অনেকগুলোই পাচ্ছি কিন্তু কোনোটাই আমার জন্য মনের হচ্ছে না, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ কমা টমা ইউজ করে লিখছে তো। এই এই ধরনের বাক্য এখন দিলে আপনি বিরক্ত হয়ে যাবেন, হ্যাঁ। আমরা একটা ইন্টারন্যাশনাল ইতে যাই, দেখি পারি কিনা, চলেন। আমরা চলে যাই হচ্ছে সিএনবিসি তে, চলে যাই। সিএনবিসি আমার খুব প্রিয় একটা সাইট, ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট। এখানে আপনার হচ্ছে প্রচুর পরিমাণ অ্যাডভান্স সেন্টেন্স পাওয়া যায় শেখার জন্য, ঠিক আছে? ও মারে মা, পিঠ ব্যথা হয়ে গেছে আজকে বসে দেখতে। আমি আসলে বয়স হয়ে গেছে তো, আগের মতো পারি না পড়াইতে, বুঝতে পারছেন? আগে অনেক আগ্রহ নিয়ে পড়াইতে পারতাম, কিন্তু এখন যেন কেমন হয়ে গেছি আর। একটু দাঁড়ান ভাই, ঘুমে ধরে গেছে ক্লাসে নিতে দেখছেন। দাদা, আউট অফ কনটেক্সট একটা কোশ্চেন করা যায়? হ্যাঁ বলেন, শুনি। প্রিলির ব্যাচের ক্লাসগুলো কিভাবে সমন্বয় করা হবে আমি কথা এটার বুঝিনি, সাথে? কি বললেন? কি বললেন, বুঝি নাই। মানে প্রিলির ব্যাচের ক্লাসগুলো, ওখানে তো ম্যাথ আর হচ্ছে ইংলিশ, তাহলে ওই দুটো ক্লাসকে কিভাবে কম্বাইন করা হবে এটা বুঝছিলাম আর কি। 7টা থেকে, মানে আপনারও ওটা তো ওটা ক্লাস আছে। 7টা থেকে 8:30 9টা পর্যন্ত ক্লাস হবে, তারপর এটাই ক্লাস করবেন। জি জি। একদিনে তো স্যার দাদা দুটো করে ক্লাস থাকবে তাই না, নাকি তিনটা হ্যাঁ করে হ্যাঁ, হতে পারে? ডেফিনেটলি ক্লাস করতে হবে, কিছু করার নাই তো, কি করবেন, পড়াশোনা করতে হবে। আচ্ছা, ডেইলি স্টারে আমরা গতকাল একটা আর্টিকেল পড়ছিলাম না প্লাস্টিক দূষণ নিয়ে, মনে আছে? জি দাদা। হ্যাঁ, মানে গত ক্লাসে একটা আর্টিকেল মনে পড়ছিলাম, তাই না, প্লাস্টিক দূষণ নিয়ে। ওই আর্টিকেলটা গেল কই রে ভাই, যেটা হচ্ছে শুরু করছিলাম ওটাতেই যাই না। ও মা, দাদা এগুলো ছিল। দাঁড়ান, বের করতেছি, কারণ ওটাতে শুরু করছিলাম, ওটাতেই যাই। এই যে এটাই মনে হয়, স্টপ দ্য ইউজ অফ প্লাস্টিক, তাই না? এটা ছিল মনে হয়, নাকি? হ্যাঁ দাদা এটাই। আচ্ছা, হোয়াট এভার হ্যাপেন্স, আমরা এটা দিয়ে পড়ি, টাইম নষ্ট না করি, টাইম নষ্ট করার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা তাহলে আসেন পড়ি, একটু বড় করে দিই যেন বুঝতে পারেন, হ্যাঁ। ওকে, এই যে দেখেন, আমি একটু বুঝিয়ে দিই, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, মানে তাড়াহুড়া করবেন না। যেটুকু বুঝতে বলবো ওইটুকুই বুঝেন, কারণ সবটুকু তো পড়াইনি আপনাকে। এই যে হোয়াইল থেকে শুরু করে আপনার এই পলিউশন পর্যন্ত যা আছে, আপনি এইটুকু বাদ দিয়ে দিবেন মনে মনে, এইটুকু আপনার লাগবে না, এইটুকু আপনার এখনো কি হয় নাই, পড়ার প্রয়োজন নাই। যদি যখন সময় হবে তখন আপনাকে আমি বলবো যে ভাই তুমি এখন এটা পড়ো। এইটুকু বাদ দিয়ে আপনি, এইটুকু ওই লাল অংশটুকু বাদ দিয়ে বাকিটুকু পড়েন। বাকিটুকু পড়েন যে দ্য ইনভিজিবল কেমিক্যাল হ্যাজার্ডস। না, এটা পড়লেও তো আপনার খুব একটা হবে না, মানে জুৎসই হবে না, আপনি এখন এগুলো বুঝবেন না। আমি একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি রে ভাই, কি হয়ে রয়েছে আজকে আমার, মিলে না কেন একটাতে কি কিছু। একটু দাঁড়া, এটা মুছে নেই, দাঁড়ান। একটু দাঁড়ান তো, এটা মুছে নেই, মুছে নেই, মুছে নেই। এই তো একটা পাইছি, মনের মতো বাক্য পাইছি। এই যে আপনি এই বাক্যটা পড়েন, ঠিক আছে? যে ফাউন্ড ইন ব্লা 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 ব্লা, আমি রেড মার্ক করে দিচ্ছি। আপনি এই পুরো বাক্যটা পড়বেন, এই পুরো বাক্যটা পড়বেন, এই পুরো বাক্যটা পড়েন। এই বাক্যটা প্রথমে আমাদের বলেন যে এই বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে, দেখি পারেন কিনা। ও, These substance Sir, can these cause hormone substances disruption. can cause can hormone ব্রিলিয়েন্ট, ধরে ফেলছেন। disruption. These substances can cause hormone disruption, reproductive disorder,
ডেভেলপমেন্টাল প্রবলেম ইন চিলড্রেন অ্যান্ড ক্যান্সার। তো আমরা যখন ছেলে মেয়েদেরকে পড়াই তখন আমরা বলি বাক্যটা আপনি এইভাবে পড়বেন। কিভাবে পড়বেন? এইভাবে লিখবেন। এই দেখেন, আপনি লিখবেন যে দিস সাবস্টেন্সেস ক্যান কজ, ঠিক আছে, এক্স কমা ওয়াই কমা অ্যান্ড জেড। মানে শর্টকাট করে দিলাম সবগুলোকে। বুঝতে পারছি না আমরা? বলেন তো একটু বুদ্ধি করে। জি দাদা। হ্যাঁ, বুঝতে জি পারছি। স্যার। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট কে ছিল বলেন? দিস সাবস্টেন্স। সাবস্টেন্সেস, তাই না? এবার এই দেশ সাবস্টেন্সেস এর অ্যাডজেক্টিভ ক্লজটা কি ছিল বলেন বুদ্ধি করে? দ্যাট আর ফাউন্ড ইন, ঠিক আছে, দ্যাট আর ফাউন্ড ইন এ কমা বি কমা সি কমা অ্যান্ড ডি। মনে করেন আমি লিখলাম যে দেশ, আচ্ছা আমি এত কাহিনী না করে এই এই বাক্যটা কপি করে নিয়ে গেলেই তো হয়, তাই না? যে কিভাবে আমরা কাজ করতেছি, এত কষ্ট করে কি দরকার? একটু দাঁড়াতে, আমারই ভুল হয়েছে। আমরা এই বাক্যটাকে কপি করলাম, ঠিক আছে? এখানে প্রচুর বাক্য আছে, পাবেন। আমরা আপাতত একটা বাক্য নিয়ে যাই বুঝার সুবিধার্থে। শীতকাল যে পিছিয়ে যাচ্ছে, হাত ফাটা ফুটে আসতে দেখা যাচ্ছে। সারাদিন অফিসে বর্ষা কাজ করতে হয়েছে। এই যে দেখেন বাক্যটাকে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা? জি দাদা। ওকে, এই যে তাহলে এখন ধরেন এই বাক্যের মেন বাক্যটা কেন প্রথমে লিখি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? যে দিস সাবস্টেন্সেস, ঠিক আছে, ক্যান কজ ব্লা 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 ব্লা। এরা এগুলা ঘটাইতে পারে, এই যে হরমোন ডিসরাপশন, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডার, তারপরে হচ্ছে গিয়ে কি এই ডেভেলপমেন্টাল প্রবলেম ইন চিলড্রেন অ্যান্ড ক্যান্সার। এখন এই যে বাক্যের সাবজেক্ট দে সাবস্টেন্সেস, এই দে সাবস্টেন্সেসের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। আমি লিখলাম কি দে, দে দিয়ে কাকে বোঝাচ্ছি? এই দেশ সাবস্টেন্সেস কে বোঝাচ্ছি যে দে আর ফাউন্ড ইন ফুড কন্টেইনার্স, ঠিক আছে, কন্টেইনার্স ব্লা 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 ব্লা। তাহলে লজিক্যালি আমি যদি আগাই তাহলে এই দে কেটে আমি এখন দেশ সাবস্টেন্সেস এর পরে কি লিখবো বলেন? ফাউন্ড ইন ফুড দ্যাট কন্টেইনার। লিখবো বা হুইচ লিখবো। এরপর আমি হ্যাঁ কি দাদা, করবো? বাকি পার্টটা অ্যাজ ইট ইজ নিয়ে নেব। এই যে যা আমি আছে নিয়ে তাই। এই যে আমার বাক্য হয়ে গেল। দেখছেন বাক্য মিলছে এবার? হ্যাঁ দাদা। জি জি তাহলে কি হলো? যে দিস সাবস্টেন্সেস দ্যাট আর ফাউন্ড ইন ব্লা 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 ক্যান কজ ব্লা 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 ব্লা। তাহলে বাক্যটা বুঝে গেলাম স্ট্রাকচারটা কিভাবে হয়েছে। এবার আপনি নর্মালি চিন্তা করেন দে আর ফাউন্ড, এই দ্যাট আর ফাউন্ড, দ্যাট কাটবো আর কাটবো, ফাউন্ডটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ বলে কোনো চেঞ্জ দরকার নেই, কথা কি ঠিক আছে? হ্যাঁ দাদা। তাহলে এটাকে আমি চাইলে যেহেতু সাবজেক্টের পাস্ট পার্টিসিপেল না, জি দাদা। এই যে আগে নিয়ে গেলাম, কিন্তু আগে নিয়ে গেলে কি করতে হবে? একটা কমা দিয়ে কমা আনতে হবে। কমা দিতে হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আগে নিয়ে যাওয়ার কারণে যে কমাটা আমি দিলাম, এই কমাটা এতগুলা কমার মধ্যে কোথায় আছে বলেন? ম্যাটেরিয়ালস এর পরে। হ্যাঁ, বুঝে গেছেন, ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালস এর পরে। আর কি ম্যাটেরিয়ালস। বলছেন? তাহলে ধরে ফেলছেন, শেষ ধরে ফেলছেন আপনারা, ব্রিলিয়েন্ট। আচ্ছা, তাহলে তো পারতেছেনই, ধরে ফেলছেন। দেখছেন? তাহলে দেখেন এত বড় বাক্য আর কনফিউজিং মনে হচ্ছে? না দাদা, হ্যাঁ, মনে হচ্ছে না, কিন্তু পড়তে হবে। এটা আমি আপনাকে দেখাই দিই, ফার্স্ট তাই ধরতে আপনি পারতেছেন না, মনে হচ্ছে না। বুঝি নাই। ফার্স্ট ধরতে পারতেছেন না, কিন্তু বোঝা দিলে বুঝতে পারতেছি সহজেই। একটু সময় লাগবে, সময় না দিলে তো হবে না ভাই। এটা আপনি সময় দিলে পারবেন। যেমন এবার দেখেন আমি আপনাদেরকে এখান থেকে এই যে স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দাদা। এবার এখান থেকে আমি দাদা আরেকটা মাইকটা বাক্য একটু নিব। অফ রাখতে ভালো, একটু সাউন্ড জোরে বললেন, কিছু বললে আমি শুনতেছি না। এবার আমি আরেকটা বাক্য নিব। অ্যানাদার জয়েন্ট স্টাডি found BPA in a majority of thermal paper receipts collected from retail outlet in Dhaka. এবার বুদ্ধি করে বলতে হবে এই বাক্যের মূল ক্লজটা কি বলেন?
বিপিএ জোরে বলেন, বুঝি না। BPA বিপিএ receipt collected from মেজরিটি অফ এই না, থার্মাল পেপার। বিপিএ কোত্থেকে আসলো? বাক্যটা হচ্ছে Study অ্যানাদার found. জয়েন্ট স্টাডি, আর একটা যৌথ গবেষণা। তারা পাইলো, ফাউন্ড, কি পাইলো? তারা বিপিএ পাইছে। বিপিএ কোন একটা কেমিক্যালের নাম টাম হইতে পারে। কোথায় পাইছে? ইন এ মেজরিটি অফ থার্মাল পেপার রিসিপ্ট। বেশিরভাগ থার্মাল পেপার রিসিপ্টেই আপনার বিপিএ পাইছে। বিপিএ কোন একটা খারাপ কেমিক্যাল যেটা আগে থেকে দেখতেছি। এটা হলো গিয়ে এই রিসিপ্ট পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের মেইন ক্লজ। বুঝতে পারছি? হ্যাঁ দাদা। বিপিএ দাদা, বিপিএ দ্বারা বিসফেনল কে বোঝানো হচ্ছে? বিসফেনল। এই যে যারা সায়েন্সের তারা পারবেন, এক্স্যাক্টলি, এই তো পারছেন। তাহলে কি হলো? মেইন উপরেই আছে দাদা, উপরেই অ্যানাদার আছে। জয়েন্ট স্টাডি ফাউন্ড বিপিএ ইন মেজরিটি অফ থার্মাল পেপার রিসিপ্ট। এইবার প্রশ্ন হইলো, এই যে থার্মাল, এই যে মেজরিটি অফ থার্মাল পেপার রিসিপ্ট, এই যে থার্মাল পেপার রিসিপ্ট, মানে ওই যে আপনার বিল দেওয়ার সময় যে প্রিন্ট করা হয় যে রিসিপ্ট, যেটা বলা থার্মাল পেপার, এই থার্মাল পেপার রিসিপ্টের অ্যাডজেক্টিভ ক্লজটা কি ছিল বলেন তো বুদ্ধি করে? Collected from it. That were collected from retail outlet in Dhaka. তারপর কি করা হয়েছে বলেন? রিডাকশন করা হয়েছে। হ্যাঁ, আর ওয়্যার কে that কেটে রিডাকশন করা দিয়েছে, ওয়্যার কেটে দিয়েছে। তাহলে কি হয়ে গেল? Adjective clause. কি হয়ে গেল বলেন? দ্যাট কাটলাম, ওয়্যার কাটলাম, কালেক্টেড কি চেঞ্জ করতে হবে? না, হবে না, কারণ এটা তো Passive. প্যাসিভ। তাহলে কালেক্টেড ফ্রম দা রিটেল আউটলেট অফ ঢাকা। মিলছে? প্রমাণ পাইছি আমরা? জি এইবার আপনাকে দেখাই, দেখেন এই যে পোজিং, এটাও সেম জিনিস, আপনি চাইলেই মিলাতে পারবেন, ঠিক আছে? তারপর আপনাকে আমি আরো দেখাতে পারি, এরকম খুঁজতে খুঁজতে আপনি আরো প্রচুর পাবেন, ঠিক আছে? যেগুলা অ্যাডজেক্টিভ ক্লজ কাজ করতে, যেখানে আবার ওই যে অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ সবই দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ খুঁজে খুঁজে মিলাতে হচ্ছে, ঠিক আছে? এই হলো গিয়ে কথা, আর কিছুই না। সো আপনাকে যেটা করতে হবে, সুন্দর করে বসে 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 কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আপনাদের আজকের হোমওয়ার্ক কি? আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে পুরো ক্লাসের নোট তো পড়বেনই, পাশাপাশি পত্রিকা থেকে অ্যাটলিস্ট 10টা বাক্য বের করবেন যেখানে অ্যাডজেক্টিভ ক্লজ আছে এবং তা রিডাকশন করা হয়েছে। ওগুলাকে ওই আরেকটা রিডাকশন হোমওয়ার্কের দেখালে সাথে ভালো হতো লিখে আমাকে মেল করবেন, মনে থাকবে? দাদা। আরেকটা রিডাকশন দেখালে ভালো হতো। হ্যাঁ, বুঝি নাই। আরেকটা যদি রিডাকশন দেখাইতেন ভালো হতো আর কি। আর নিউজ একটা পেপারটা। রিডাকশন দেখবেন, নেই দেখাই, তাই আমি আমি আর্টিকেল নিয়ে দেখাই, দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি। The sentence যেটার মধ্যে আমি আপনার কথা তিনটা বুঝতেছি না, আপনার কথা adjective খুব খুব অল্প, খুবই ক্ষীণ সাউন্ডে আসতেছে। বড় দেখে সেন্টেন্স যেটার মধ্যে এন দিয়া যুক্ত থাকবে 2-3টা অ্যাডজেক্টিভ ক্লজ। 2-3টা অ্যাডজেক্টিভ ক্লজ পাবো, আস্তে আস্তে পাবো, ঠিক আছে? কারণ এখানে আবার ওই অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ গুলো মিক্স আপ করা, তো এই কারণে সমস্যা হচ্ছে। ধরেন যখন ওই অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ শেষ হয়ে যাবে, তখন আপনাকে আমি লাইনে লাইনে দেখাতে পারবো যে প্রত্যেক লাইনে লাইনে দেখবেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডভার্ব ক্লজ, এটা নাউন ক্লজ, এরকম কমন পড়বে। এখন তো পড়ছেন খালি একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? এই জন্য বলছি একটু দাদা ওয়েট একটা কথা বলতাম। বলেন। দাদা এখনো তো আপনি ধরায় না দিলে আসলে বুঝতে পারি না কোনটা এইটা মানে আপনাকে রিডাকশন। পড়তে হবে, এই জায়গাটা আমার কিচ্ছু করার নাই দিদি, এই জায়গাটা কিচ্ছু করার নেই, আপনাকে পড়ে 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 অভ্যস্ত হতে হবে, অভ্যস্ত হলেই আপনি পারবেন, ঠিক আছে? জি দাদা। কি বললাম বুঝতে পেরেছেন? জি দাদা। আচ্ছা। হুম হুম। যেমন দেখেন, আমি একটা একটা করে দেখাই আপনাকে এখানে। যেমন ধরেন এই যে এখানে হুজ অথরিটি, এটা অ্যাডজেক্টিভ ক্লজের মারপ্যাচ ইউজ করছে, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে আম, আহ, উম, 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 এই যে দেখেন এখানে ইট সিমস দ্যাট, নাউন ক্লজের মারপ্যাচ ইউজ করছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এখানে একটা নাউন ক্লজের মারপ্যাচ ইউজ করছে। আমি একটা একটা করে দেখাই, দেখেন কত কত জায়গায় সে কি কি ইউজ করছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজের রিডাকশন আছে, কোথায় আছে?
আপনি যদি এইটুকু জিনিস পড়েন, আমি যেটা মার্ক করে দিচ্ছি এইটুকু পড়েন, দেখেন কি লিখছে। বলতেছে দেয়ার হ্যাজ বিন নো পজ ইন ক্যানালস অ্যান্ড দেয়ার সারাউন্ডিং এরিয়াস বিং এনক্রোচড বাই ইনফ্লুয়েন্সিয়াল এন্টিটিস। এই জায়গায় কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের একটা দুর্দান্ত গেম খেলছে ওরা, আপনি খেলতে পারবেন এখানে। এখানে মেন বাক্যটা কি বলেন তো বুদ্ধি করে? Their There surrounding has been no there ও has been দেয়ার হ্যাজ no বিন নো pause in পজ areas পর্যন্ত canals and in their surrounding canal areas and and their their surrounding areas. সারাউন্ডিং এরিয়াস। areas এখানে কোনো রকম কি খালে এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় কোনো বিরতি নাই। এই কোনগুলাতে বিরতি নাই? দ্যাট আর বিং এনক্রোচড বাই ইনফ্লুয়েন্সিয়াল এন্টিটিস। দ্যাট কাটলাম আর কাটলাম, বিং এনক্রোচড বাই ইনফ্লুয়েন্সিয়াল এন্টিটিস। বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, জি দাদা। তারপরে দেখেন সো সিভিয়ার দ্যাট, এটা মূলত নাউন ক্লজের হিসাব নিকাশ, ঠিক আছে? ওকে, তারপর আরো দাঁড়ান দেখায় আপনাকে। উম, উম, এই যে এই ক্লেইমস দ্যাট, এটা একটা নাউন ক্লজের এক্সাম্পল বেসিক্যালি, ঠিক আছে? দাদা ক্লাসটা কতক্ষণ হবে? 10-15 মিনিট পর শেষ করবো। হোপ দ্যাট এর পর থেকে নাউন ক্লজের কাহিনী এটা, ঠিক আছে? আর্টস দ্যাট এর পরে নাউন ক্লজের কাহিনী, প্রচুর পরিমাণে নাউন ক্লজ ইউজ করছে, ঠিক আছে? তারপরে বাট অলসো দ্যাট দিয়ে এখানে নাউন ক্লজ ইউজ করছে। ওকে, তারপরে হচ্ছে ও না, এখানে বেশিরভাগই সে নাউন ক্লজ ইউজ করছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজের ইনস এন্ড আউটস যা যা আছে সব দেখাইলাম, তাই না? জি জি দাদা। দাদা। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। সো উই লার্ন সামথিং ডিফারেন্ট অর নট, টেল মি। ইয়েস দাদা দাদা। আমরা শিখতেছি আলটিমেটলি আসলে যা হয় আর কি খেয়ে ফেলি এটা না হলে না, আলহামদুলিল্লাহ। খায়া ফেলা যাবে না, পড়তে হবে, ঠিক আছে? ওকে, এখনো এরকম ভাবে পড়া যাচ্ছে না, ওই আপনি বুঝাই দিচ্ছেন বা ধরাই দিচ্ছেন সেটা বুঝি নাই, আপনার কথাটা বুঝি নাই, জোরে বলেন। এখনো পারতেছি না, জাস্ট আপনি দেখাই দিচ্ছেন ওইভাবে আর কি পারতেছি, মানে নিজে থেকে এটা ওইভাবে খুব বেশি রেসপন্স এটা করতে নিয়ে তো পারতেছি। আপনাকে কাজ করতে হবে এখন। আপনি জাস্ট ধরেন যে পত্রিকা নিয়ে বসে বসে কাজ করতে হবে। কাজ করলে দেখবেন যে আপনার রাইটিং এর মধ্যে এগুলো আসবে, ঠিক আছে? যেমন আপনাদের এখানে কিছু নিউজ পেপারের ক্লাস হবে, তখন আপনাকে আমি দেখাবো যে এই সেন্টেন্স গুলো কিভাবে আসছে। হ্যাঁ, জান। আচ্ছা, নেক্সট ক্লাসটা আমি তাহলে পত্রিকার উপরে নিবো, যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজ পড়াইছি। আমি আগে থেকে 8টা বা 10টা আর্টিকেল থেকে ধরেন 20 থেকে 25টা বাক্য বের করে নিব। দেন আই উইল শো ইউ যে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ কাজ করতেছে। চলবে তাহলে হ্যাঁ এবার? হ্যাঁ দাদা, স্যার, এটা অনেক ভালো হবে, তাহলে আরো বেশি প্র্যাকটিক্যাল দাদা ইফেক্টিভ হবে, ঠিক আছে? মনিটর সাথে ছোট যে করে দিতে অনেক ভালো অ্যাপ্লিকেশনটা হবে। হয় করলে সেটা ভালো ভালো হয়। হবে দাদা। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা 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 আগের ক্লাসের একটু 3টা প্রশ্ন করেছিলাম দাদা, একদম প্রথম অ্যান্সার পাইনি। বুঝি নাই কোনটা। দাদা আগের ক্লাসের ওই যে লিখে দিয়েছিলাম দাদা, একটু চেক করলে কমেন্ট বক্স। কোনটা কোনটা আগের ক্লাসে কোনটা একটু বলেন তো আমাকে একবার। দাদা কমেন্ট বক্সে দিছি দাদা, একটু চেক করে দিন। ওই যে একটা প্রশ্ন দিচ্ছেন নাকি? জি 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 দাদা। ও আচ্ছা, প্রশ্নটা দান দান দান, সরি আমি তো ভুলে গেছি। এই যে প্লিজ ভোট ফর দ্য মেম্বার, এটা না? জি জি দাদা, এখানে 3টা কোশ্চেন আছে। 3টা কোশ্চেন দিচ্ছেন না? দান 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 দান। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, যে কপি করতে গেলে আবার তাড়াতাড়ি চলে যায় সে। আচ্ছা, আমরা একটা একটা করে কোশ্চেন তাহলে নেই আগে। আমরা তাহলে ইতে যাই, চলেন। এই যে কি বলে, এই ডক ফাইলে চলে যাই, ঠিক আছে? আমরা একটা একটা করে কোশ্চেন কপি করে নিয়ে আসি এবং দেখি পারি কিনা। চলো, এখানে বলতেছেন কি, প্লিজ ভোট ফর দ্য মেম্বার ড্যাশ ডান দ্য মোস্ট ফর ইউর ভিলেজ, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কোন অপশনটা কারেক্ট ধরবো। হু ইউ বিলিভ হ্যাজ ডান দ্য ব্লা ব্লা ব্লা, অর হুম ইউ বিলিভ হ্যাজ ডান দ্য ব্লা 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 ব্লা, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আপনার প্রশ্ন, তাই তো নাকি? জি জি দাদা জি। আচ্ছা, প্রথমে আমরা বাক্যটাকে ভেঙে ভেঙে আগাবো। কিভাবে আগাবো? যদি এটা এমসিকিউ গ্রামারের প্রশ্ন, যে প্লিজ ভোট ফর দ্য মেম্বার, এটা হলো গিয়ে আমার বাক্যের মেইন ক্লজ। এখন আমাকে ভাবতে হবে যে এই ইউ বিলিভটা বাক্যের মধ্যে
কিভাবে আছে এই জিনিসটা বুঝলে আমরা পারবো যে আসলে এখানে কি হবে। এখানে যে অ্যাজেক্টিভ ক্লজটা ছিল মেম্বারের জন্য, অ্যাজেক্টিভ ক্লজটা ছিল বেসিক্যালি এইরকম যে ইউ বিলিভ হি দ্য মেম্বার হ্যাজ ডান দ্য মোস্ট, ডান দ্য মোস্ট ফর ফর আওয়ার ভিলেজ। বাক্যটা ছিল এইটা। এখন বলেন তো দেখি মেম্বার ওয়ার্ডটা এখানে কোথায় আছে? হিতে এই যে হি। এই হিটা মূলত কি? এই হিটা হচ্ছে আপনি যে বাক্যটা লিখলাম, ইউ বিলিভ হি হ্যাজ ডান দ্য মোস্ট ফর ইউর ভিলেজ, বেসিক্যালি এটা একটা নাউন ক্লজ। যদি আমরা নাউন ক্লজটা এখনো পড়ি নাই, তো নাউন ক্লজ পড়ি নাই সমস্যা নাই, আপনি জাস্ট সিম্পলি ভাবেন মেম্বার ওয়ার্ডটা এখানে কি হিসেবে আছে, সাবজেক্ট হিসেবে না অবজেক্ট ফর্মে? কোন ফর্মে আছে? সাবজেক্ট 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 ফর্মে। তাহলে খুব লজিক্যালি আপনি হি কেটে এখানে নিয়ে আসবেন হু, এবার লিখবেন হু ইউ বিলিভ জি দাদা বাকিটা হ্যাজ বুঝতে পারছি। ডান দা কি মোস্ট ফর আওয়ার ভিলেজ। বুঝতে পারছেন? জি দাদা আমি প্রশ্নটা এটা ভাঙতে পারতেছিলাম না আর কি। এবার ভাঙতে পারছেন? জি জি দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়ান, আপনার কথা খুব স্বল্প ক্ষীণ ভয়েস, ফিবল ভয়েসে শোনা যায়, তো তাই আমি বুঝতে পারি নাই। তাহলে এইটা আমরা ক্লিয়ার করলাম। তারপরে আর কি আছে? এই যে এখন যেটা দিচ্ছেন এটা মনে তো আবার এই কি বলে যে আপনার হচ্ছে গিয়ে এই যে কি বলে যে অ্যাডভার্ব ক্লজ থেকে দিচ্ছেন, এটা তো পড়াই নেই আপনাকে এখন পর্যন্ত। তাহলে তো আর আই দরকার হ্যাভ নাই, টু প্রয়োজন 2 নাই। উইক টু ফিনিশ দিস, ঠিক আছে? দ্যাট ইজ জাস্ট, এটা তো পড়েন না এখনো। ওকে, প্রয়োজন নাই দাদা, প্রয়োজন নাই। আচ্ছা তাহলে বেটার বুঝতে হুইস পারছেন তো আগে এগুলা। পড়ছি। তারপর 3 নম্বরে বলছেন সিকিউর ইউর ব্যাংক জব এনরোল টুডে, হেয়ার ই ইজ মানে ফর মানে এটা এম ড্যাশ না কি দাদা? এটা দেখলাম কালকে ওই যে পোস্টারটা দেখলাম আর কি। এখানে প্রশ্নটা আপনি কি মানে টাইপ করার কারণে বুঝতে পারতেছি না, তো মানে দেখতে হবে আর কি, মানে কি দিচ্ছেন ধরতে পারতেছি না প্রশ্নটা ভালো করে। ওকে, থাক দাদা সমস্যা নেই। দেখেন হ্যাঁ, তাহলে মেন ঠিক যে আছে। কোশ্চেনটা ক্লিয়ার করতে পারছি আমরা। জি 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 দাদা। আচ্ছা তাহলে ক্লিয়ার করছি। ওকে, দাদা আজকে আপনি একটা টাং টুইস্টার শিখাতে চাইছিলেন কি করছি বুঝি নাই। বললাম যে গত ক্লাসে আপনি হচ্ছে একটা টাং টুইস্টার লিখে দিছিলেন, বললেন যে আজকের ক্লাসে আলোচনা করবেন, একটু যদি বলতেন। গত ক্লাসের জন্য কোনটা দিয়েছিলাম? ডি শিপিং শিপ শিপ শিপস ও শিপ আচ্ছা আচ্ছা রিলেটেড। আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ গুড। এই গুড পয়েন্ট গুলো মনে করবেন, তাহলে আমার থেকে আপনি আরো জিনিস শিখতে পারবেন। উল্টাপাল্টা প্রশ্ন করলে খালি ধমক খাবেন, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু ক্লিয়ার করে দেবেন। টাং টুইস্টারটা দ্য শিপিং শিপ, তাই না? আমরা বলেছিলাম দ্য শিপিং শিপ শিপস মেনি শিপিং শিপস। মনে করেন এই বাক্যটা লিখলাম। এখন ধরেন যে আম, আপনি মনে করেন যে এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছেন যে আসলে কি হবে বাক্যটা, ঠিক আছে? তো আমরা একটু শিখি আসেন। প্রথমে আমরা জানবেন শিপ যখন নাউন হিসেবে ইউজ করা হয় তখন এর মিনিং কি। এটাকে বলা হয় জাহাজ, খাঁটি বাংলায় জাহাজ, তাই না? জাহাজ বলা হয়, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন কি বললাম? জি হ্যাঁ দাদা। ভাইয়া। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে শিপ মানে হচ্ছে গিয়ে কি জাহাজ, এই জাহাজের আগে আমি যখন শিপিং লিখবো এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে না? জি হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, এই অ্যাডজেক্টিভটার মিনিং কি? এই শিপিং এর মিনিং হলো বেসিক্যালি আপনার বুঝায় পরিবহনকারী। হ্যাঁ, আমি লিখি পরিবহনকারী, খাঁটি বাংলায় লিখলাম। তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো দ্য শিপিং শিপ, মানে পরিবহনকারী জাহাজ। জাহাজ। এবার শিপকে যখন আপনি ভার্ব হিসেবে ইউজ করতেছেন তখন এর মিনিং হচ্ছে টু ট্রান্সপোর্ট, পরিবহন করা। তাহলে দ্য শিপিং শিপ শিপস, পরিবহনকারী জাহাজটা পরিবহন করে কি? পরিবহন করে মেনি শিপিং শিপস, অনেকগুলো ছোট ছোট পরিবহনকারী জাহাজকে। জাহাজ। মিনিং ধরতে পারছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, জি মূলত এই আলোচনাটা আপনি ওই আগের ক্লাসে বলছিলাম তাই শর্টকাটে দেখালাম। মূলত এই আলোচনাটা আমরা কেন করি ক্লাসে সেটা একটু শিখাই আপনাদেরকে, দেখেন কাজে লাগবে। সেটা হচ্ছে আমরা অনেক সময় ওই যে পার্টিসিপল পড়ার সময় ঝামেলায় পড়ে যাই যে বার্নিং হাউস হবে নাকি বার্নড হাউস হবে, বলেন তো? বার্নড হাউস। বার্ন্ট হাউস। বার্ন্ট হাউস। আপনি দুইটাই হবে। বলছেন এই তো বার্নড হাউস, কেউ কি আছেন বার্নিং হাউসের পক্ষে আছেন? দাদা আপনার সূত্র অনুযায়ী হ্যাঁ দুইটাই। হবে।
এই বার্নিং গো এর গো চলমান গো আগুন গো গো জ্বলতেছে গো ভাই, গো 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 বার্নিং। পরিবেশ নষ্ট করো না, গো আমি ক্লাস নিবো, যাও 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 যাও। হ্যাঁ, বার্নড হাউস না বার্নিং হাউস বলেন? দুইটাই কি হইতে পারে? দুইটাই তো হইতে পারে। আপনারা শিখা ফেলাইছেন বার্নিং যে না, যদি বলি তাহলে জ্বলন্ত। মানে হোয়াট এভার, এখন ধরে ফেলছেন যে ভাই দুইটাই তো হইতে পারে, ঠিক আছে। এই যে এখন কিন্তু মাথায় বুদ্ধি খেলতেছে যে চিন্তার বিষয় আছে। এখন সমস্যা হচ্ছে কি জানেন, আমাদের এখানে এসে গ্রামারটা যেভাবে শেখানো হয়, আমি যদি বলি ক্রাইড বেবি নাকি ক্রাইং বেবি, বলেন তো? ক্রাইং বেবি। এটা কিন্তু Crying সবাই baby. এক বাক্যে ক্রাইং ক্রাইং বেবি। বেবি বলছেন, কেন এখন কেন বললেন না যে ভাই দুইটাই হইতে পারে? তো মূলত ঘটনাটা হচ্ছে আপনাদের শিখানো হয় কি, যে ক্রাইং বেবি না ক্রাইড বেবি এটা বোঝার জন্য তুমি কি দেখবা, তুমি দেখবা যে হু ইজ ক্রাইং নাকি হু ইজ ক্রাইড। তো নর্মালি তো হু ইজ ক্রাইং হয়, মানে কান্নারত বেবি, এই জন্য ক্রাইং বেবি ইউজ করা হয়। তো যখন আপনাকে আগুন জ্বলতেছে একটা ঘর দেখানো বলা হয়, দ্য হাউস দ্যাট ইজ বার্নিং না দ্যাট ইজ বার্নড, দ্যাট ইজ বার্নিং, তাহলে তো লজিক্যালি বার্নিং হাউসই হওয়ার কথা নাকি? হ্যাঁ কিন্তু দ্যাট ইজ আমি যদি বার্নড বলি হয়। যে কোনো একটা জাহাজ, এই কোনো একটা হাউস যেটা পুরা অলরেডি অনেকটাই শেষ হয়ে ছাইটাই গেছে। হয়ে গেছে, মানে আগুনে পুরা পুরা থামছে, সেক্ষেত্রে কি বার্নিং হাউস বলবেন না বার্নড হাউস বলবেন? বার্নড বার্ন হাউস। বার্ন বার্নড হাউস বলবেন, এক্স্যাক্টলি। সো এই জায়গাতে এসে কি হয়, আপনার এই ঝামেলাগুলো লাগে, ঠিক আছে। তো এগুলো নিয়েও আমাদের ক্লাস আছে, এগুলো নিয়ে আমরা পড়বো। আমরা আমাদের মূল আলোচনাতেই ফিক্স থাকি, এগুলো সবকিছু বাদ, এগুলোর কোনো দরকার নাই। আমরা আজকে যেইটুকু পড়লাম আমরা ওইটুকুর মধ্যেই থাকি, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা তাহলে এখানে বিদায় দাদা নিচ্ছি আজকের মতো। সবাই দাদা গুড নাইট। ক্লাস ভালো দাদা লাগছে? দাদা কোশ্চেনটা যদি ক্লিয়ার করতেন। ভাই এই কোশ্চেন পরে করবো না, ঠিক আছে, বাদ দেন। ক্লাস ভালো লাগছে সবার? Yeah, great, হ্যাঁ great. দাদা। এই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা একটা কথা বলেন, ছিল। এটাই লাস্ট কোশ্চেন, বলেন কি হ্যাঁ কথা? হ্যাঁ দাদা, মেন দাদা একটা ব্যাপারটা কথা ছিল, হচ্ছে আমাদের ছিল আমরা দাদা। মানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করতেছি যে আমি আসলে শিখতেছি ইংরেজি। আমরা যাদের কাছে পড়ছি তারা আমাদেরকে প্রথম টেন্স ধরে এটা ওইটা ধরে মানে ভাষাকে যত জটিল করে শেখানো যায় হ্যাঁ, শিখাইছে। তো হুম। এইটা আমার মজা লাগতেছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই ইমপ্লিমেন্টে যখন যাই তখন অনেক সময় খেই হারাই ফেলি, যে খেই আসলে আমরা হারাবেন, খুঁজে স্বাভাবিক পাই না। বিষয়, খেই হারানোটা তো স্বাভাবিক, এই টেনশন এই নিয়েন না, এইটা পরে যদি একটু আপনি মানে আমাদের জোর আমি করে লিখে হলেও লিখে যদি দেখাবো, এটা যতটুকু করেন, পারি আমি দেখাবো, টেনশন নিয়েন না ভাই, ঠিক আছে, টেনশন নিয়েন না, এটা লিখে লিখে হলেই দেখাবো। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে মিটিং ওকে শেষ দাদা। করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট আচ্ছা সবাইকে। দাদা, আমি দাদা। রাতের দাদা মধ্যেই একটা চেষ্টা কোশ্চেন করবো ছিল। ফাইলটা দিয়ে দেওয়ার জন্য।